দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমাদের সেমিস্টার 5 সেখানে যে কোয়ান্টাম মেকানিক্সের সেকেন্ড পার্টটা পড়ানো চলছে। কোয়ান্টাম মেকানিক্স আজ লেকচার 7, তাই তো? আচ্ছা, সেখানে আমরা পড়ছি কি না হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম সিস্টেম আছে বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম আছে। হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। আচ্ছা, এটা পার্ট 2। আজকে হচ্ছে 3 তারিখ। আচ্ছা, তাহলে আগের দিন মূলত আমি যে কাজটাকে করি, আমি কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টও করার চেষ্টা করেছি রে। মানে অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে তোমার সেন্টার অফ মাস এবং রিলেটিভ কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করে ওই ইকুয়েশনটা যে দুটো ইকুয়েশনে ভেঙে যায় সেই ভাঙাটা হচ্ছে কিনা, বা হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনিক শোডিঞ্জার ইকুয়েশন যেটা কার্টেসিয়ানে ছিল সেটা স্ফেরিক্যাল পোলারে ট্রান্সফর্ম করলে ওই যে মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইকুয়েশনটা চলে আসছে, সেগুলো কি কাজ হিসেবে দিয়েছিলাম, সেটা করেছো নাকি না কেউ করনি, তাই তো? না স্যার, সলভ করেছি স্যার, হুম, সলভ করেছি। হুম। এটা অনেক বড় হবে, হ্যাঁ, কিন্তু একবার করলে না নিজের বেশ স্যাটিসফ্যাকশন লাগে যে তোমার সমসাময়িক কোনো বন্ধুই করছে না, হয়তো তুমি করে রেখেছো, যে তুমি জানো যে এটা মানে করে তোমাকে মনে রাখতে হবে না বা পরীক্ষাতেও তোমার পড়বে না। যে 1 নম্বরে যে টেকনিকটা আমি তো শিখিয়ে দিয়েছিলাম, মানে টেকনিকটা কি সেটা তো ওই হারমোনিক অসিলেটর প্রবলেম করতে গিয়ে অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে সেন্টার অফ মাস এবং রিলেটিভ কোঅর্ডিনেট কেমন করে ট্রান্সফর্ম করতে হয়, বা তোমার রিজিড রোটার বা পার্টিকেল রোটেটিং এর রিং এই ধরনের প্রবলেম করতে গিয়ে কিভাবে কার্টিগান থেকে পোলারে ট্রান্সফরমেশন করতে হয়, এই টেকনিকগুলো শিখিয়ে দিয়েছি। কিন্তু এইটা তো ওইগুলোর তুলনায় অনেকটা বড় প্রবলেম, লেন্দি প্রবলেম। তাই লেন্দি প্রবলেমগুলো না তুমি যদি আস্তে আস্তে করতে অভ্যস্ত হও, পরবর্তীকালে রিসার্চ বা এমএসসি যখন পড়বে সেখানে দেখবে কোনো লম্বা ক্যালকুলেশনেই না তোমার কেমন একটা ভয় ভীতি ইত্যাদি তৈরি হচ্ছে না আর কি, সেটা খুব দরকার। ওই জন্য হয়তো পরীক্ষায় আসবে না, তবুও আমি ব্যাপারটাকে করতে দিচ্ছি, কারণটা হচ্ছে এইটা, মানে যারা মনে করো যারা লম্বা রেসের ঘোড়া হতে চাও আর কি, মানে যারা মনে করো যে বিএসসির পরেই তোমার লেখাপড়াটা শেষ হয়ে যাচ্ছে না, তুমি বেসিক্যালি পরবর্তীকালে ফিজিক্যাল কেমিস্ট্রি লিডার হতে চাইছো, তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলবো যে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেটা অ্যাপারেন্টলি শক্ত বা লেন্দি মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা হোমওয়ার্ক করো। কেন, আমি সবসময় এই হোমওয়ার্ক সমেত এই পুরো জিনিসটাকে টোটাল কোর্স বলে মনে করছি আর কি। তুমি হোমওয়ার্ক কিছু করলে না, কিন্তু হোমওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু আমি একটা পার্ট কমপ্লিট করে দিচ্ছি, এবং স্ট্যান্ডার্ড বইয়েও সেটা থাকে যে তোমার কোনো একটা ডিসকাশন দেখবে বললে যে সি প্রবলেম এত, মানে তুমি প্রবলেমটাকে করলে তবে তোমার ওই ওভারঅল ডিসকাশনটা কমপ্লিট হবে, সেখানে ডিসকাশন প্রবলেমগুলো কিন্তু ভালো করে করে নিও, ঠিক আছে? যাকে আমরা আগের দিনে হাইড্রোজেন অ্যাটমের যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফর্ম করেছিলাম। তাহলে আমরা আগের দিনে যেটা করেছিলাম আর কি তোমার মানে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, বা অন্যভাবে বলতে গেলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য ইলেকট্রনিক মোশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য electronic motion of hydrogen atom or hydrogen like one electron system। সেটা অবশ্যই হচ্ছে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, ইন পোলার
কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি প্রবলেম বলেছিলাম যে সেপারেশন অফ ভেরিয়েবল তুমি করতে পারবে না, সেপারেশন অফ ভেরিয়েবল করতে পারবে না বলে প্রবলেমটা তুমি সলভ করতে পারবে না। গিভেন বাই আমরা কি লিখেছিলাম না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ 1/r স্কোয়ার, তোমার ধরো এই ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2/ডেল ফাই স্কোয়ার, এই যে পুরো পার্টটা মানে 1/r স্কোয়ার সমেত আর কি, এই যে পুরো পার্টটা, এই পার্টটা হয়ে গেল তোমার ল্যাবলিশিয়ান অপারেটর। আর তার সাথে তোমার থাকছে একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0r। তাহলে এইটা হলো আমার ওভারঅল হ্যামিল্টনিয়ানটা। এইটা এটা কাজ করছে কার উপরে? কাজ করছে তোমার সাই আর থিটা ফাই এর উপরে কাজ করছে, কাজ করে তোমার দিচ্ছে কি ই সাই আর থিটা ফাই। এখানে হয়তো আমি আগের দিনে ই বা সাই তার নিচে সাফিক্স ইলেকট্রনিক ইএলটাকে লিখেছিলাম, তাছাড়া ইলেকট্রনিক শোডিঞ্জার ইকুয়েশন বা ইলেকট্রনিক এনার্জি ইত্যাদি বোঝানোর জন্য। আজকাল সেই ইলেকট্রনিকটাকে লিখছি না, তুমি জাস্ট ইলেকট্রনিক শোডিঞ্জার ইকুয়েশন নিয়ে তুমি অ্যাকচুয়ালি মাথা ঘামাবে আর কি। আর মিউটা হচ্ছে রিডিউস মাস, তোমার জানা আছে, সেটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন ডিভাইডেড বাই মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু প্লাস মাস অফ দ্য ইলেকট্রন। এবং মাস অফ দ্য নিউক্লিয়াস কিন্তু মাস অফ দ্য ইলেকট্রনের তুলনায় অনেক অনেক বেশি, সেখানে রিডিউস মাসটা অ্যাপ্রক্সিমেটলি মাস অফ দ্য ইলেকট্রনের সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে তুমি এইটাকে কি করেছিলে না সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে সেপারেশন অফ ভেরিয়েবলস করা হয়েছিল। সেপারেশন অফ ভেরিয়েবলস করে ওই ইকুয়েশনটাকে, যে ইকুয়েশনটায় তোমার তিনটে ভেরিয়েবল আছে আর থিটা ফাই, সেপারেশন অফ ভেরিয়েবল করে এই ইকুয়েশনগুলো তোমার তিনটে ইকুয়েশনে ভেঙে গিয়েছিল। তারা কি কি? একটা হচ্ছে রেডিয়াল পার্ট, যেটা রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন। এটা কেমন ছিল সেটা আমি এই রকম ভাবে ছোট করে লিখে ফেলছি, যেটা মনে রাখতে পারবে তুমি। মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর, এইটা প্লাস হচ্ছে একটা আমি ভি এফেক্টিভ আর এইরকম ভাবে লিখছি, ভি এফেক্টিভ আর। এইটা মানে সেপারেশন ভেরিয়েবল যখন করছি বেসিক্যালি আমি সাই আর থিটা ফাইটাকে আমি একবারে লিখছি, যেটা আর আর থিটা থিটা ফাই ফাই। মানে আগের দিনে আমি প্রথমে সাইটাকে আর এবং ওয়াই হিসেবে লিখেছিলাম, তারপরে আবার ওয়াইটাকে থিটা আর ফাই এর ভাগ হিসেবে, থিটা ফাই এর গুণফল হিসেবে লিখেছিলাম। এখানে সরাসরি হচ্ছে সাইটাকে আর আর ইন্টু থিটা থিটা ইন্টু ফাই ফাই এইরকম ভাবে লিখছি। তাহলে এই পুরো জিনিসটা হলো। আচ্ছা, এবারে এইটা তোমার কাজ করছে সকল আর আর এর উপরে করে তোমায় দিচ্ছে কি না ই ইন্টু আর আর। এই দেখো তোমার এনার্জিটা কিন্তু পুরোটাই ঢুকে গেছে তোমার সকল রেডিয়াল পার্ট অফ দ্য শোডিঞ্জার ইকুয়েশন তার মধ্যে। মানে যা এনার্জি যদি পেতে হয় তোমাকে রেডিয়াল পার্টটাকে তোমার সলভ করে এনার্জিটা পেতে হবে। ঠিক আছে, মানে এই যে তুমি থিটা পার্ট থেকে বলছিলে যে একটা এনার্জি পেয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার রেডিয়াল পার্ট অফ দ্য শোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, বেশ, রেডিয়াল পার্টটাকে যদি তুমি সলভ করো মানে আসলে, আচ্ছা এখানে একটু বলে নিই, যেখানে একটুখানি কমপ্লিটনেসের জন্য হয় ভি এফেক্টিভ আরটা এইটা হচ্ছে মনে রাখার সুবিধা আছে। একটা হচ্ছে রেডিয়াল কাইনেটিক এনার্জি পার্ট এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার বা টোয়াইস আই বা টোয়াইস মিউ আর স্কোয়ার। এটা হচ্ছে রেডিয়াল কাইনেটিক এনার্জি পার্ট। আর তার সঙ্গে হচ্ছে কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি পার্ট একটা আছে মাইনাস জি স্কোয়ার বাই 4πε0 আর। তাহলে এইটা হচ্ছে তোমার ভি এফেক্টিভ আর। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে রেডিয়াল পার্ট অফ দ্য শোডিঞ্জার ইকুয়েশন, সেই ইকুয়েশন তুমি সলভ করতে পারো। ঠিক আছে, মানে সলভটা করা যায় কিন্তু, মানে এটা এক্সপ্লিসিটলি সলভ করা যায়। এটা সিলেবাসে নাই বলে আমি করছি না, একটু লেন্থি, একটুখানি সময় লাগে বেশি। হ্যাঁ, সেটা তোমার ওই লগারে ফাংশন দিয়ে তুমি অ্যাসোসিয়েটেড লগারে ফাংশন বা মানে লগারে ফাংশন, সেটা দিয়ে তুমি এটাকে সলভ করতে পারো। এটা আমরা আসলে আমাদের বইয়ে লিখে দিয়েছি ভালো করে, বা অনেক স্ট্যান্ডার্ড বইয়ে করা আছে রেডিয়াল পার্টের সলিউশনটা আর কি। সেটা খুব যদি কেউ ইন্টারেস্টেড হয় তারা দেখে নেবে। হ্যাঁ, এটা আমাদের বইটা বেরোলে সেই মতো করে তুমি দেখে নিতে পারো।
আচ্ছা, মোদ্দা কথা এটা এখান থেকে আমি যেটা সলভ করলে আমি কি পাবো আর কি। তাহলে এই যে রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেই পার্টটাকে সলভ করলে প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা এনার্জি পাবো। তাহলে আফটার সলভিং দিস ইকুয়েশন, we get এক নম্বর হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালু। এনার্জি আইগেন ভ্যালু সেটা একটা কোয়ান্টাম নাম্বার এন এর উপরে ডিপেন্ড করে, যেটা হচ্ছে তোমার এই মানে বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশন বেরিয়েছিল সেটা এক্স্যাক্টলি একই রকম, মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা যেখানে কিনা এনটা তোমার 1 থেকে শুরু, 1 2 3 ডট 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 ডট। তাহলে এইটা হচ্ছে সকল তোমার এনার্জি এক্সপ্রেশন। মানে একদম বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা বেরিয়েছিল, মানে বোর থিওরি দুরকম ভাবে দেখো। একটা হচ্ছে প্রথমে ওই নিউক্লিয়াসটা ফিক্স, সেটাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, সেইভাবে যদি করো তাহলে এই মিউটার বদলে মাস অফ দ্য ইলেকট্রন আসতো। কিন্তু পরবর্তীকালে যেটাকে ফাইনাইট মাস কারেকশন বলে, অর্থাৎ নিউক্লিয়াসটা ইনফাইনাইটলি হেভি নয় যাতে করে নিউক্লিয়াসটা পুরো চুপ থাকবে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরবে, এরকম ঠিক নয়। নিউক্লিয়াসটা ঠিক আছে মাস অনেক বেশি, কিন্তু সেটা কখনো ইনফাইনাইটলি হেভি না। অর্থাৎ নিউক্লিয়াসের মাস যদি তুমি ফাইনাইট ধরে নাও, তাহলে তুমি দেখবে যে একটা সেন্টার অফ মাস থাকবে, সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসও ঘুরবে, ইলেকট্রনও ঘুরছে। তখন আলটিমেটলি ওই ইলেকট্রনিক মাসটাকে তোমাকে রিডিউস মাস দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তার মানে ইএনটা হয়ে যাবে মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে এই যে এনার্জি এক্সপ্রেশনটা বোর থিওরি থেকে প্রেডিক্টেড ভ্যালুর সঙ্গে এক্স্যাক্টলি একই। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি আয়নাইজেশন পোটেনশিয়াল বা স্পেকটা ইত্যাদি এক্সপ্লেন করতে চাও, সেখানে এনার্জিটাই অ্যাকচুয়ালি লাগে। অর্থাৎ বোর থিওরি থেকে যেমন করে আয়নাইজেশন পোটেনশিয়াল, রিডবার্গ কনস্ট্যান্ট, তারপরে তোমার বিভিন্ন রকম স্পেকট্রা, লাইমান, বামার পাসেন ব্র্যাকেট ফান, বিভিন্ন সিরিজ, তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থগুলোকে এক্সপ্লেন করেছিলে, এই এনার্জি এক্সপ্রেশন থেকে এক্স্যাক্টলি সেই ব্যাপারগুলো বেরোবে। আর ওই বোর থিওরি রিলেটেড পার্টটা যেহেতু তোমাদের জাস্ট এই মানে বিএসসির মধ্যে ফার্স্ট ইয়ারে তোমরা ডিটেলে পড়েছো, সেখানে এনার্জি নিয়ে যা কিছু বলা যেতে পারে আর কি, সেইটা নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না, মানে কোনো কথাবার্তাই এখানে আর বলছি না। এটা একদম বোর থিওরি থেকে এনার্জি নিয়ে যা কিছু ডিসকাশন তুমি পড়েছো, সেই ডিসকাশন থেকে তো এখানেও সত্যি। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে দিস এনার্জি এক্সপ্রেশন is exactly the same that has been obtained in Bohr's theory। মানে বোরের যে থিওরি আছে সেই থিওরি থেকে তুমি যেটা যে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছিল, সেই এনার্জিটা একই বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, 2 নম্বর যে পার্টটা, সেটা তুমি মনে রাখতে পারবে না যে রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এন, আর একটা কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে এল। যে এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম, মানে এনটা হচ্ছে 1 2 3 4। এই এনটাকে অনেক সময় বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এবারে দেখো, এই যে তোমার রেডিয়াল মানে রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেটা দুটো কোয়ান্টাম নাম্বার এন এবং এল এর উপর ডিপেন্ড করে। তার একটা এক্সপ্রেশন আমি লিখে দিচ্ছি, কিন্তু মানে এটা এক্সপ্রেশনটা লেখা না লেখা বেসিক্যালি সমান, কারণ সেই এক্সপ্রেশন তুমি মনেও রাখতে চাইবে না, বা মনে রাখাটা মানে অ্যাকচুয়ালি খুব প্রয়োজনও নেই আর কি। যখন যে দরকার পড়বে বিভিন্ন জায়গায় থাকবে, তুমি ওটাকে করে নিতে পারবে। এটা অ্যাকচুয়ালি হয় এরকম দেখতে, n মাইনাস এল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2n into n plus 1 factorial, 2n into n plus 1 factorial, আর n plus 1 factorial তার বেসিক্যালি একটা কিউব হয়ে যায় দাদা। n plus 1 factorial তার কিউব এইটা, আর পুরো জিনিসটা হচ্ছে তোমার স্কোয়ার রুট। এই পুরো জিনিস তোমার স্কোয়ার রুট থাকছে। n মাইনাস এল মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, নিচে 2n, n plus 1 ফ্যাক্টোরিয়াল পুরোটা তার কিউব হয়ে গেল এইটা। আচ্ছা, এছাড়া থাকবে 2 বাই
এন এ জিরো তার পাওয়ার হচ্ছে এল প্লাস 3/2, এল প্লাস 3/2, একটা আর টু দি পাওয়ার এল থাকবে, একটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো থাকবে। আচ্ছা, আর তার সাথে যেটা থাকবে একটা অ্যাসোসিয়েটেড লগারে ফাংশন থাকবে, সেটা হচ্ছে এরকম দেখতে তোমার এল এন প্লাস ওয়ান 2l প্লাস ওয়ান 2r ডিভাইডেড বাই এন এ জিরো, এই একটা অ্যাডিশনাল পার্ট তোমার থাকবে। ঠিক আছে, আচ্ছা যেখানে এনটা হচ্ছে তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলেইছি, কোয়ান্টাম নাম্বার তার অ্যালাউড ভ্যালুস হচ্ছে 1 2 3 ডট 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 ডট। আচ্ছা এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার ফর এ গিভেন এন অ্যালাউড ভ্যালুস অফ এল হচ্ছে তোমার 0 1 2 করে আপ টু তোমার n মাইনাস ওয়ান অবধি যাবে। মানে কোনো একটা গিভেন এন এর জন্য এল এর অ্যালাউড ভ্যালুটা 0 1 থেকে শুরু করে তোমার আপ টু n মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে। আচ্ছা এবারে এই এল এর ভ্যালু তার উপরে নির্ভর করে না বিভিন্ন শেপ অফ দ্য অরবিটাল ঠিক হয় এবং অরবিটালগুলোর নামও ঠিক হয়। মানে এল যখন 1 তাকে বলা হয় এস অরবিটাল, এল যখন 0 সেটা এস অরবিটাল, এল যখন 1 সেটা হচ্ছে পি অরবিটাল, এল যখন 3 সেটা হচ্ছে ডি অরবিটাল, বা 3 যদি হতো এটা হচ্ছে এফ অরবিটাল অ্যান্ড সো অন। বিভিন্ন অরবিটাল এস পি ডি এফ এই যে নামগুলো, এই নামগুলো হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে এসছে। এই যে এস পি ডি এফ এগুলো বেসিক্যালি বিভিন্ন স্পেকট্রাল টার্ম আর কি, তার অ্যাব্রিভিয়েশন। মানে এসটাকে তোমার শার্প থেকে এসছে তোমার এস, পি হচ্ছে তোমার প্রিন্সিপাল থেকে, ডি হচ্ছে তোমার ডিফিউজ থেকে, বা এফটা এসছে তোমার ফান্ডামেন্টাল থেকে অ্যান্ড সো অন। মানে তার অ্যাব্রিভিয়েশন থেকে তোমার এসপিডিএফ এগুলো এসছে এবং সেখান থেকে তুমি বিভিন্ন রকমের অরবিটালগুলো পাবে। মানে অরবিটাল মানে তো অ্যাঙ্গুলার প্লট, সেগুলো আমি পরে আলোচনা করছি। এখানে যে যে টার্মগুলোকে উল্লেখ করা হয়েছে সেইগুলো একটুখানি বলে নিই। আর কে আছে, এন আছে, এল আছে। আচ্ছা এ জিরো, আচ্ছা এ জিরো হচ্ছে বোর্ড রেডিয়াস, এ জিরো হচ্ছে তোমার বেসিক্যালি বোর্ড রেডিয়াস। মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি বোর্ড থিওরি দিয়ে পড়েছিলে, যখন এন ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছিল, অর্থাৎ তোমার মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন ঘুরছে, ফার্স্ট যে অরবিটটা তার যে রেডিয়াসটা সেটা হচ্ছে বোর্ড রেডিয়াস, যেখানে এ জিরোটা হয় হচ্ছে তোমার এইচ ক্রস স্কোয়ার বাই এম স্কোয়ার। এইটা এইচ ক্রস স্কোয়ার বাই এম স্কোয়ার, মানে মানে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। মানে এইচ ক্রসটাকে তুমি এইচ ওভার 2 পাই বসিয়ে দাও, তাহলে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। এটা হচ্ছে বোর্ড রেডিয়াস। আর একটা পার্ট তোমার এখানে থাকছে এল পার্টটা, এল, এই যে ক্যাপিটাল এল, যেটা তুমি এইভাবে লিখছো এন প্লাস ওয়ান, উপরে হচ্ছে 12 প্লাস ওয়ান, এইটা হচ্ছে তোমার 2r বাই এন এ জিরো, এটাকে বলা হচ্ছে ইজ কল্ড অ্যাসোসিয়েটেড লগারে ফাংশন, অ্যাসোসিয়েটেড এল এ জি ইউ ই আর আর ই, অ্যাসোসিয়েটেড লগারে ফাংশন। হ্যাঁ, এটা যে অ্যাসোসিয়েটেড লগারে ফাংশন। এবার এই অ্যাসোসিয়েটেড লগারে ফাংশন তার যে বিভিন্ন রকমের প্রপার্টিজ ইত্যাদি 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 আর কি, হ্যাঁ সেটার জন্য তোমাকে জাস্ট মানে মানে সেটা আর বলবো কি মনে থাকবে না, যখন এটা নিয়ে অত আর মাথা ঘামাতে তোমার হবে না এটা। আচ্ছা এবারে তুমি যদি কোনো একটা গিভেন এন এর জন্য এল এর ভ্যালুগুলোকে দেখো, তাহলে সেইখান থেকে বিভিন্ন রকমের রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন তুমি পাবে। ঠিক আছে, তাহলে সেইগুলো যদি জাস্ট ইউজ করা হয় আর কি, তাহলে আমি জাস্ট কতগুলো ফাংশন তোমায় বলে দিই আর কি, সেটা হয়তো মানে কাছে থাকলে সুবিধে আর কি। মানে ধরো তুমি যদি এই এন এর ভ্যালু, এল এর ভ্যালু আর আর এন এল এর ফর্মটা এটা দেখো, ধরো এন এর ভ্যালু যখন 1 বলছো,
তখন এল এর ভ্যালুটা হচ্ছে তোমার বেসিক্যালি 0, ঠিক আছে? তো n = 1 হলে এল এর ভ্যালুটা হচ্ছে 0। তা তার যে করসপন্ডিং রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন r10 লিখছি, সেটা এরকম দেখতে হয় 2z/a0 হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস zr/a0, এটা। আচ্ছা, এবার n এর ভ্যালু ধরো তুমি 2 বললে, তাহলে l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে। 0 হওয়া মানে হচ্ছে r20 নাম দেবো সেটাকে, আর 21 মানে হচ্ছে r21 নাম দেবো। আচ্ছা, r20টা হচ্ছে তোমার 1/√2 z/a0 তার কিউব হলো, টু দি পাওয়ার 3/2 হলো। আচ্ছা, এইখানে থাকছে 1 মাইনাস zr/2a0, আর এখানে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস zr/2a0। আর 21টা যদি করো তাহলে 1/2√6 z/a0 টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস zr/2a0, এটা 2 হলে। ঠিক একই রকম ভাবে n এর ভ্যালু ধরো তোমার 3 যদি হয়, তাহলে l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। সেখান থেকে d30, d31, d32 তার বিভিন্ন এক্সপ্রেশনগুলো আসবে, এটা। হ্যাঁ, আমি আর ডি অরবিটালগুলো বলছি না। মানে একটা জিনিস তুমি বুঝতে পারবে যে মানে কিছু এই ফ্যাক্টর ট্যাক্টর ইত্যাদি বাদ দিলে তোমার এই পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু পার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রেডিয়াল পার্টটা r⁴l e⁴a0, না r/a0 বেসিক্যালি r/l/a0 হওয়ার কথা, তো না r/n/a0 হওয়ার কথা। হ্যাঁ, সেটা একটু দেখতে হবে আমি ঠিক করলাম কিনা, মানে না অ্যাসোসিয়েটেড লগারে পলিনোমিয়াল দিয়ে আসবে, মানে আমি বইটা থেকে একটু দেখে নিতে হবে। যাকে মানে এটা মানে এখানে লগারে পলিনোমিয়াল থেকে আসবে কি না, সেকেন্ড, এটা এটা বেসিক্যালি আমার মনে হচ্ছে এটা n/a0 হওয়ার কথা। আমি একটুখানি দেখে নিয়ে না কনফার্ম করে দেবো। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে একটা n/a0 থাকার কথা। মানে যেটা কথা হচ্ছে যে তোমার ওই কি অরবিটাল তার না ওই রেডিয়াল আর ডিপেন্ডেন্ট, একটা আর ডিপেন্ডেন্ট পার্ট তো লগারে পলিনোমিয়াল থেকে আসবে, কিন্তু সেটা বাদ দিয়ে যে বাকি যে পার্টটা এটা r⁴l e⁻n/a0 সেই রকম ভাবে যায়। অর্থাৎ এস অরবিটাল হলে আর পার্টটা থাকবে না, পি অরবিটাল হলে আর এর সঙ্গে প্রপোর্শনাল, ডি অরবিটাল হলে আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এফ অরবিটাল হলে আর কিউবের সঙ্গে প্রপোর্শনাল, সেটা থাকবে। আর কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তার উপরে নির্ভর করে কিন্তু এটা r/n/a0 হয়। এটা এখানে এনটা আমার মনে হচ্ছে লিখতে সময় মিস করে গেছি বা কিছু হবে। মানে কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেই মতো করে e⁻r/a0 না e⁻r/2a0 বা e⁻r/3a0 এইরকম ভাবে কিন্তু পুরো জিনিসটা আসবে, ঠিক আছে? এটা তাহলে এইটুকু জিনিস দেখবে তুমি রেডিয়াল পার্টটাকে, মানে রেডিয়াল পার্টটাকে দেখে তোমার কি অরবিটাল যদি বলতে হয় তখন তার মানে 2-3টে রাস্তা আছে। একটা হচ্ছে যে তোমার কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা তুমি বুঝতে পারবে e⁻r/n/a0। যেমন দেখো এইখানে যেমন অ্যাজ ফর এক্সাম্পল বলছি, এটা যখন n = 1 e⁻zr/a0, আর যখন তোমার এইটা হয়ে যাচ্ছে তখন দেখো এইটা এটা সামাও মানে মানে প্রবলেমটা হয়েছে কিছু একটা, মানে এই রেডিয়াল পার্টটা আমার মনে হচ্ছে কিছু ভুল লেখা হয়ে গেছে, মানে e⁻, এইটা এইটা একটুখানি দেখে নিতে হবে। মানে এইটা অ্যাকচুয়ালি এরকম, আমি তো হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাটমের কথা বলছি না, এটা মানে ও একটা হতে পারে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা একটা হতে পারে যে এটা আমি হাইড্রোজেন অ্যাটমের জন্য হয়তো করে ফেলেছি বলে জেডটা এখানে কোথাও রাখিনি, কিন্তু একটু জেডটা থাকবে। সেটা আমার মনে হচ্ছে এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য স্পেসিফিক্যালি করা হয়ে গেছে আর কি, স্পেসিফিক্যালি লিখে দিয়েছি বলে এটা হয়তো এরকম হয়েছে। যাকে মানে সেই জন্য আমার এখানে আটটা আছে, এখানে এনটা যেমন আছে। হ্যাঁ, মানে মানে জেডটা এখানে একটা থাকবে, সেটা কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেম আমি কনসিডার করতাম। সেটা একটুখানি বই থেকে আমি একটু দেখে ওটা কনফার্ম করে নেবো পরে। এখানে অ্যাকচুয়ালি জেডটা থাকবে যদি হাইড্রোজেন লাইক সিস্টেম হতো, এইটা তো হাইড্রোজেন অ্যাটমের জন্য রেডিয়াল পার্ট অফ দ্য ইকুয়েশনটাকে লিখে দেওয়া আছে, বা এখানেও একটা জেড থাকতো আর কি। মানে এটা এই রেডিয়াল পার্টটা এটা ফর হাইড্রোজেন অ্যাটম, এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ফর হাইড্রোজেন অ্যাটম। আর হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য যদি তুমি রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটা বিভিন্ন ক্ষেত্রে দেখো তাহলে এইরকম জিনিসটা আসবে। একটা হচ্ছে যেটা বললাম যে মানে ওইটা আর এর পাওয়ারটা, মানে আর এর পাওয়ারটা কত হবে সেটা নির্ভর করবে এল এর উপরে। এল এর ভ্যালু
যা হবে আর এর পাওয়ারটা হচ্ছে আর টু দি পাওয়ার এল হবে সেটা হবে, আর এক্সপোনেনশিয়াল পার্টটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ জিরো, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন কত হবে তার মতো করে কিন্তু তোমার পরের এগুলো নির্ভর করবে, মানে মানে ওই এক্সপোনেনশিয়ালি ডিকেইং পার্টটা হচ্ছে তোমার নির্ভর করবে, তাহলে বোঝার সুবিধা আছে আর কি। সিমিলারলি ডি অরবিটালের ক্ষেত্রেও এগুলো তো মনে থাকবে না, কিন্তু যাকে মানে ডি অরবিটালের ক্ষেত্রেও কিন্তু একই রকম করে তুমি এক্সপ্রেশন করে লিখে ফেলতে পারো, যেগুলো বইয়ে থাকবে তুমি দেখে নিতে পারো। আচ্ছা, এবারে তাহলে এই যে রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে তুমি একটাই কেটে পেলে এনার্জিটা, সেই এনার্জিটা বোর থিওরি থেকে প্রেডিক্টেড যে ভ্যালু তার সঙ্গে সমান হচ্ছে বলে আমি যা যা এনার্জি নিয়ে যা কিছু ডিসকাশন সেগুলো হচ্ছে বোর থিওরির মতো, সেই জন্য এটাকে আরেকবার করে করছি না। আর রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন যেটা, এই ওয়েভ ফাংশনের ফর্মটা তোমার পক্ষে মনে রাখা সম্ভব না, এই এত কমপ্লিকেটেড একটা এক্সপ্রেশন আছে, কিন্তু তুমি যেটা মনে রাখতে পারো সেটা হচ্ছে যে এই যে পার্টটা মানে আর ডিপেন্ডেন্ট এক্সপ্লিসিট পার্ট একটা লগারে পলিনোমিয়াল থেকে আসবে, সেই পার্টটাও তুমি মনে রাখতে পারবে না, যেটা মনে রাখতে পারবে সেটা হচ্ছে এই আর টু দি পাওয়ার এল ই টু দি পাওয়ার মাইনাস আর বাই মানে জেড আর বাই এন এ জিরো, যদি তুমি জাস্ট হাইড্রোজেন লাইক সিস্টেম কনসিডার করো, তাহলে জাস্ট আর এর প্রথম আর এর পাওয়ারটা কত হবে সেইটা এল এর উপর নির্ভর করবে, মানে এস অরবিটাল না পি অরবিটাল ডি অরবিটাল সেই মতো করে আর টু দি পাওয়ার জিরো আর টু দি পাওয়ার ওয়ান আর টু দি পাওয়ার টু এটার সঙ্গে প্রপোর্শনাল, আর ই টু আর এন এর ভ্যালুর উপর নির্ভর করে এই এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্টটা ঠিক হবে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো না ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এ জিরো না ই টু দি পাওয়ার মাইনাস আর বাই থ্রি এ জিরো, এটা তোমার থাকবে, এটা মনে রাখতে পারবে। আর একটা পার্ট পরে দেখবে যে এখানে রেডিয়াল নোডের গল্প থাকে আর কি, মানে এই লগারে পলিনোমিয়াল দিয়ে অ্যাকচুয়ালি এটা ঠিক হবে, সেটা হচ্ছে যে যে কোথায় কোথায় সকল তোমার রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে, সেটা তোমার রেডিয়াল নোড দিয়ে দেবে, এবং রেডিয়াল নোডের সংখ্যাটা হচ্ছে তোমার এন মাইনাস এল মাইনাস ওয়ান হয়। এটা আমি যখন টোটাল ওয়েভ ফাংশনটা তার বিভিন্ন রকম ছবি টবি আঁকবো, মানে আর পার্ট থিটা পার্ট ফাই পার্ট এইটাকে কম্বাইন করে আমি ওভারঅল ওয়েভ ফাংশন তার ছবি আঁকবো, তখন জিনিসটা ভীষণভাবে তোমার পরিষ্কার হবে। ঠিক আছে, তাহলে এটা তুমি মাথায় রাখবে যেটা যে মানে নাম্বার অফ মানে আমি মানে বলো তিনটে জিনিস একটু মাথায় রাখি, মানে তিনটে পয়েন্ট একটু মাথায় রাখি, 3 পয়েন্টস টু নোট, এটা তোমার পরে অনেক সুবিধা হবে, অনেক সময় পরীক্ষায় পড়ে গেছে একটা ওয়েভ ফাংশন তোমায় দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা কোন অরবিটাল রিপ্রেজেন্ট করে, সেটাকে বোঝার জন্য আমি বলছি, তাহলে 3 পয়েন্টস টু নোট। একটা হচ্ছে যে যে আর মানে এন এল সাফিক্সটা দিই, আর এন এল এইটা প্রপোর্শনাল টু একটা আর টু দি পাওয়ার এল হবে, সেটা একটা মাথায় রাখবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আর এন এল আর এটা প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ জিরো হবে, সেটা একটা মাথায় মাথায় রাখবে এটা। আর 3 নম্বর যে পার্টটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার অফ রেডিয়াল নোডস। এমনি নোড তুমি জানো, নোড মানে হচ্ছে যে যে জায়গায় ওয়েভ ফাংশন বা তার করসপন্ডিং প্রবাবিলিটিটা শূন্য হয়ে যায়, তাহলে এখানে নাম্বার অফ রেডিয়াল নোডস তো হয় হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান, এইটা। তাহলে এই তিনটে জিনিস দেখে না তুমি অ্যাকচুয়ালি কোন অরবিটাল সেটা বলে দিতে পারবে, হ্যাঁ, মানে 1s না 2s না 2p না 3s না 3p না 3d, এই যে জিনিসগুলো সেইগুলো কিন্তু তুমি এই তিনটে ইনফরমেশন দেখে কিন্তু বলে দিতে পারবে, এরকম পরীক্ষায় যখন কোশ্চেন আসবে দেখবে তোমার পক্ষে ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হয়ে যায়। এটা তাহলে এই একটা জায়গা, যে জায়গাটা আমরা একটুখানি মানে পরবর্তীকালে আমার কাজে লাগবে, সেটা একটুখানি দেখবে। রেডিয়াল পার্ট নিয়ে এইটুকু ডিসকাশন করলেই তোমার চলবে। তারপরে ওভারঅল ওয়েভ ফাংশন নিয়ে যখন ডিসকাশন করবো, মানে শুধুমাত্র আর পার্টটা বলছি না, মানে যখন তখন ওয়েভ ফাংশনে আমি ছবি আঁকবো অ্যাজ এ ফাংশন আর, তখন কিন্তু রেডিয়াল পার্টটাই পুরোপুরি সেটাকে কন্ট্রোল করবে, কিন্তু এখন আর ওই আর পার্টটার বিভিন্ন রকমের মানে 1s এর জন্য 2s এর জন্য আবার 2pর জন্য তার কেমন ছবি টবি হবে সেই সব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি একবারে ওভারঅল ওয়েভ ফাংশনটা ওভারঅল অরবিটাল বলার পরে তারপর সেটা মাথা ঘামাবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো যে তোমার থিটা পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেইটা তোমার অ্যাকচুয়ালি কেমন হচ্ছে। তাহলে থিটা পার্ট, থিটা পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর ডিপেন্ডেন্ট পার্ট হলো, এবার হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেইটা অ্যাকচুয়ালি তোমার কেমন দেখতে। আচ্ছা এইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লেখো যে তোমার ধরো
1/sin থিটা, d থিটা, সাইন থিটা d থিটা, এই একটা পার্ট। তার সঙ্গে তুমি রাখো হচ্ছে l ইন্টু l প্লাস 1 মাইনাস m স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, এই একটা পার্ট হলো। এবার এই যে পুরো জিনিসটা, এইটা তোমার থিটা থিটার উপর কাজ করছে, কাজ করে তোমার যেটা দেবে সেটা হচ্ছে মানে একদিকে তো নিয়ে চলে, এটা বেসিক্যালি 0 করে দিলেই হবে। মানে আমি তো m স্কোয়ারটা ছিল, m স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে চলে এসেছে এটা। তাহলে 1/sin থিটা d থিটা, সাইন থিটা d থিটা, আর l ইন্টু l প্লাস 1 মাইনাস m স্কোয়ার বাই হচ্ছে সাইন স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, ইন্টু থিটা থিটা। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি 0। মানে এটাকে আসলে অনেক সময় ডান দিকে কিছু যদি রাখতে চাও, তাহলে এই m স্কোয়ার পার্টটা ডান দিকে ছিল, সেটাকে আমি বাঁ দিকে এনে এরকমভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে দিয়েছি। হুম, তাহলে এই হচ্ছে তোমার সকল থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটা। আচ্ছা, এটা সলিউশনটাও তোমার সকল একটুখানি কমপ্লিকেটেড সলিউশন। তা এটাকে সলভ করলে তুমি কি পেতে পারো? আচ্ছা, এইখান থেকে তোমার দুটো ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে। একটা হচ্ছে আমি এইখান থেকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ইনফরমেশনটাও পাবো, এবং তার সঙ্গে হচ্ছে থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন সেটাও পাবো। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে, তাহলে মানে আফটার সলভিং দি ইকুয়েশন, উই গেট, আচ্ছা, 1 নম্বর যেটা সেটা হচ্ছে তোমার এই যে এল স্কোয়ারটা, এইটা সেইটা দেখবে সকল তোমার থিটা থিটার উপরে কাজ করবে। মানে এল স্কোয়ারটা তোমার মানে মানে ওই যে থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেটা এল স্কোয়ার অপারেটর আইগেন ফাংশনস হবে উইথ দ্য আইগেন ভ্যালু এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার ইন্টু সকল থিটা থিটা। সেইখান থেকে তুমি যেটা পাবে দেখবে যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে প্রথমে স্কোয়ারটাকে লিখে দিই, তারপর না ম্যাগনিটিউডটা লিখবো। স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল স্কোয়ারটা, সেটা বেসিক্যালি এল ইন্টু এল প্লাস 1 এইচ কস হয়ে যাচ্ছে, বা অর তোমার তোমার ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা এল মড দিয়ে লিখছি, সেটা হচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ কস, এটা। তাহলে ম্যাগনিটিউড টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই জায়গাটা পাচ্ছ। মানে সেটা বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে যখন তুমি ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ওটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনটা দেয়, এবং শেপ অফ দ্য অরবিটাল কিভাবে কন্ট্রোল করে সেটা তুমি পরে দেখবোই আর কি। শেপ অফ দ্য অরবিটালটাও কিন্তু থিটা এবং তার সঙ্গে ফাই দুটোর উপরে ডিপেন্ড করবে। তাহলে এইটা একটা দরকার। আর কি, আর একটা হচ্ছে তোমার সকল থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন সেটা কেমন দেখতে না, এই যে থিটা পার্টটা, যেটা থিটা থিটা আমি বলছি, সেটা দুটো কোয়ান্টাম নাম্বারের উপরে নির্ভর করে। একটা এল এর উপর নির্ভর করে, আর মড এম এর উপর নির্ভর করে। মানে এম এর ভ্যালু +1 হলেও যা থিটার ভ্যালু, এম এর ভ্যালু -1 হলেও কিন্তু থিটার একই ভ্যালু। সেটা কেমন দেখতে হয় না, সেটা হয় হচ্ছে তোমার 12 + 1 এল মাইনাস মড এম তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ইন্টু এল প্লাস মড এম তার ফ্যাক্টোরিয়াল থাকছে, আর তার সঙ্গে পি এল এম কস থিটা এটা থাকছে। আচ্ছা, এখানে তো মানে এল এমটা কি হয়তো বলতে পারি এখানে ম্যাক্সিমাম, যে মানে বাকিগুলো তো বলা আছে। মানে এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে এমটা হচ্ছে তোমার সকল ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার।
বা এমনিতে সিম্পলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও তুমি বলতে পারো। আসলে এরপরে যখন ML আর MS আসবে তখন এটা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার বলে একটা ব্যাপার থাকবে। এখানে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার বলছি, মানে এটা অ্যাকচুয়ালি আইডিয়ালি এটা সাফিক্স এল বলে দিলে ভালো হতো, কারণ পরে যখন রিলেটিভিস্টিক কেসে তুমি আসবে দুটো, একটা হচ্ছে ML, একটা হচ্ছে MS, একটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, একটা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। আর নন রিলেটিভিস্টিক শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি যদি সলভ করো তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারটা আসে না, শুধুমাত্র ML-টা আছে। সেই ML-টাকে মানে আমি জাস্ট M লিখছি। এইটা মানে এইটাকে অনেক সময় বলা হচ্ছে তোমার ML এই সাফিক্স দিয়ে তুমি এক্সপ্রেস করা হচ্ছে। এবার পরে গিভেন L allowed values of ML, সেটা হচ্ছে তোমার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইরকম করে আপ টু প্লাস মাইনাস L পর্যন্ত যায়, এটা জানা আছে। আর PLM cos থিটাটা এটা বেসিক্যালি তোমার অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন। সেটা কেমন দেখতে না, PL mod M cos থিটা cos থিটা এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন এবং এই PL mod M cos থিটা তার অনেক ফর্ম আছে। একটা ফর্ম এরকম দেখতে, 1 মাইনাস cos স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা সরি হোল টু দি পাওয়ার m বাই 2, 1 মাইনাস cos স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার mod m by 2 dm by d cos m থিটা, এটা mod m হবে বেসিক্যালি, mod m থিটা PL cos থিটা, ঠিক আছে এইটা। আচ্ছা এখানে তোমার এই যে PL cos থিটা যেটা, সেই PL cos থিটাটা তারও একটা পার্টিকুলার ফর্ম আছে যাকে লিজেন্ডারি পলিনোমিয়াল বলা হয়। সেটা তোমার মানে PL cos theta is called the লিজেন্ডারি পলিনোমিয়াল, ঠিক আছে। এবং PL cos theta বিভিন্ন রকমের তোমার ভ্যালু ট্যালু সব আছে টাছে আর কি, এগুলো। এটাও একই রকম ভাবে তোমার ধরো এই অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন বা লিজেন্ডারি পলিনোমিয়াল তার যে প্রপার্টিগুলো সেগুলো বিভিন্ন বই টই থেকে তুমি জাস্ট দেখে নিতে পারো, বিভিন্ন অঙ্কের বই থেকে তুমি এগুলোকে দেখে নিতে পারো। আচ্ছা এবারে আমি একদম ধরো PL cos theta তার আলাদা ফর্ম মানে ভ্যালুগুলো বা সেখান থেকে PLM cos theta তার যে বিভিন্ন ভ্যালুগুলো এইগুলোকে আলাদা আলাদা করে না লিখে আমি একবারে যে থিটা পার্ট যেটা, হ্যাঁ সেইটা, আচ্ছা সেইটাকেও বলে দিতে পারি, বা পরবর্তীকালে যখন তোমার ওই থিটা এবং ফাই মিলে যখন তোমার এটা আসবে না সেটাও বলে দিতে পারি, মানে সেটা বললেও তোমার চলবে, একই ব্যাপার আর কি। মানে 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 যেটা আসলে একটা জানলে আরেকটা তুমি করে ফেলতে পারবে আর কি, সেই জন্য বলছি। মানে যাকে মানে বরং এক কাজ করি, মানে অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশনটাকে থিটারই বরং কতগুলো ভ্যালু বলে দিই, মানে থিটা ডিপেন্ডেন্ট পার্টের কতগুলো জাস্ট ভ্যালু বলে দিচ্ছি। ধরো ধরো তোমার এল এর ভ্যালু বলছি এখানে, আর করসপন্ডিং এম এর ভ্যালু বলছি। এম এর ভ্যালু মানে রাদার হচ্ছে এম বা মড এম যা খুশি বলতে পারা যেতে পারে। আর সেখান থেকে থিটা থিটাটা এল এবং মড এম এর উপর ডিপেন্ড করছে, তার ফর্মটাকে আমি কিছু বলে দিচ্ছি। তাহলে এল এর ভ্যালু তুমি 0 নিলে, মানে এস অরবিটালের কথা বলছো, তাহলে তার করসপন্ডিং এম এর ভ্যালুও 0 হবে। আর তার যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা সেইটাকে আমি জাস্ট লিখছি থিটা 0 0, এইটা সেটা স্মল থিটার উপর নির্ভর করছে। এইটা নর্মালাইজ করে নিলে ওটা 1/√2 বেরোয়, মানে নর্মালাইজ যে থিটা পার্টটা সেটা বেসিক্যালি 1/√2 বেরোচ্ছে। আচ্ছা এবার আচ্ছা এখানে একটা জিনিস বলি যে আমি এইখানে যে রেডিয়াল পার্ট অফ দ্য ফাংশনটাকে লিখেছিলাম না, এইটা কিন্তু তোমার অর্থ নর্মাল, কিন্তু মাথায় রাখবে। মানে এটা একটু বলে নেওয়া ভালো যে তুমি যদি মানে এই মানে রেডিয়াল পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি নিজে নিজে অর্থ নর্মাল, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। মানে তোমার যদি এরকম ধরো ইন্টিগ্রেট করো আর এন এল স্টার আর
আর এন এল আর, এটা আর স্কোয়ার ডিআর হবে আর কি এইটা। মানে তুমি তো শুধু রেডিয়াল পার্টটাকে ভাবছো, মানে ওভারঅল যদি এটা করতে, মানে ওভারঅল ফাংশন যদি হতো, তাহলে কিন্তু এই ভলিউম এলিমেন্ট হচ্ছে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডিফাই হতো। আর তুমি শুধুমাত্র রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন যদি ট্যাকেল করো, তাহলে এটা ইন্টিগ্রাল আরটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, ভলিউম এলিমেন্টে তো আর স্কোয়ার ডিআর লিখতে হবে। এইটা এইটা তোমার সকল কিন্তু কনেকার ডেল্টা ডেল্টা এন, মানে এটা 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 এন প্রাইম এল প্রাইম যদি করো এন এন প্রাইম এন ডেল্টা এল প্রাইম এল আর কি। এটা এটা পরে তুমি দেখতে পাবে আর কি। মানে তুমি যদি একই ফাংশন না, তাহলে সেটা নর্মালাইজড হবে, আর ডিফারেন্ট ফাংশন হলে সেটা অর্থোগোনাল হবে আর কি। সেটা একটা জিনিস আমি একটুখানি বলে রাখলাম, সেটা পরে ঠিক করে দেখতে পারবে আর কি। ঠিক আছে, এটা ওটা আমি শেষে পরে ভালো করে বুঝিয়ে দেবো আবার। আচ্ছা, এবার এই যে থিটা পার্টটা আমি বেসিক্যালি নর্মালাইজড যে থিটা পার্ট সেটাকে লিখছি। আচ্ছা, এবারে এল এর ভ্যালু যদি তুমি 1 নিতে, তাহলে এম এর ভ্যালু 0 হতে পারতো, আর এম এর ভ্যালু প্লাস মাইনাস 1, যাতে করে মড এমটা 1 হয়। এটা আমি প্লাস মাইনাস 1 লিখছি। তাহলে এইটার ক্ষেত্রে তোমার এইটা যদি 1 0 হতো, তার একটা ভ্যালু থাকবে, আর থিটার ভ্যালুটা হচ্ছে 1 আর প্লাস মাইনাস 1, তার মানে বেসিক্যালি প্লাস মাইনাস 1 মানেই হচ্ছে তোমার সকল মড এমটা হচ্ছে 1 আর কি। তাহলে এম এর ভ্যালু প্লাস 1 হলেও থিটা পার্ট যা হবে, এম এর ভ্যালু মাইনাস 1 হলেও হচ্ছে থিটা পার্টটা তোমার একই হবে এটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার √6 cos থিটা হয়, আর এই পার্টটা হয় হচ্ছে √3/2 সাইন থিটা হচ্ছে। এবার তার মতো করে আবার এল এর ভ্যালু যদি তোমার 2 হয়, তাহলে এম এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, সেই মতো করে তোমার বিভিন্ন রকমের যে থিটা ভ্যালুগুলো, থিটা তোমার 0 0 থিটা 0 0 কেন 2 0 থিটা 2 প্লাস মাইনাস 1 থিটা 2 প্লাস মাইনাস 2, এইটা বিভিন্ন তোমার ফর্মগুলো আসবে। ঠিক আছে, এগুলো তো এইগুলো তুমি জাস্ট মানে করতে পারো, মানে সহজ বলে আমি একটু লিখেও দিতে পারি। এটা 5/8 টু দি পাওয়ার হাফ, এইটা হয় 3 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তারপরটা হচ্ছে 15/4 হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু cos থিটা সাইন থিটা, আর তারপরে হচ্ছে তোমার 15/16 টু দি পাওয়ার হাফ সাইন স্কোয়ার থিটা। এটা তো আমি কতগুলো থিটা ডিপেন্ডেন্ট পার্ট তোমায় যা সেখানে বলে দিলাম আর কি। তার মানে থিটা পার্টটা সলভ করলে তুমি এখান থেকে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবে। একটা তো অবভিয়াসলি হচ্ছে তোমার থিটা পার্ট অফ দ্য ওয়েভ ফাংশনস আর কি, যেটা পরবর্তীকালে শেপ অফ দ্য অরবিটাল কন্ট্রোল করবে টুগেদার উইথ দ্য ফাই পার্ট। আর একটা পার্ট হচ্ছে যে তোমার এই থিটা পার্ট অফ দ্য যে সকল ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে এল স্কোয়ারের আইগেন ফাংশনস হচ্ছে উইথ দ্য আইগেন ভ্যালু তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার। সেখান থেকে তুমি জাস্ট স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে পেয়ে যাচ্ছ, এবং এখান থেকে যদি ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে বের করতে চাও, সেটা হচ্ছে √অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস হচ্ছে এইটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবং যেটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম না, থিটা পার্ট তুমি আলাদা করে মনে রাখতেও পারবে না, এবং থিটা পার্টের যে আসলে এগুলো দেখতে 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 কিছুটা অভ্যস্ত হবে। বরং যেটা অ্যাকচুয়ালি মনে থাকে সেটা হচ্ছে ওভারঅল ওয়েভ ফাংশন, যেটা সেই ওভারঅল ওয়েভ ফাংশনটা দেবে একটা দুটো একটু ভালো করে তাকিয়ে থাকলে কিছু ইনফরমেশন বরং সেখান থেকে পাওয়া যাবে, সেটা অনেক বেটার আর কি। যাকে আমরা ওইটা নিয়ে বেশি কথা বলছি না। আচ্ছা, নেক্সট চলে আসছি যেটা, সেটা হচ্ছে ফাই পার্টটা। ফাই পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই পার্টটা দেখি একটুখানি। আচ্ছা, ফাই পার্ট অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা তো আমরা ওই আগের দিনে ওয়াই পার্টটাকে মানে স্ফেরিক্যাল হারমোনিক্স পার্টটাকে যখন সেপারেট করেছিলাম, সেখান থেকে তুমি পেয়েছিলে। এটা হয়তো এরকম ফর্মে লিখতে পারো, d2 ফাই ফাই বাই ধরো d ফাই স্কোয়ার প্লাস এম স্কোয়ার
phi phi, this is actually equal to 0. d2 phi phi by d phi square plus m square phi phi, this is actually equal to 0. সেটা হচ্ছে phi part of the time independent Schrödinger equation এটা। আচ্ছা এবারে এইটার অ্যাকচুয়াল সলিউশন সম্ভব আর কি। তাহলে আফটার সলভিং দ্য ইকুয়েশন তুমি কি পাচ্ছ? সলভিং দ্য ইকুয়েশন উই গেট, আচ্ছা সেটা হচ্ছে এই যে সরি ফাইটা সেটা একটা কোয়ান্টাম নাম্বার এম এর উপর নির্ভর করে। এই এমটাই পরবর্তীকালে আমি এম এল বলবো, যেটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এটা। এবং সেই নর্মালাইজ ওয়েভ ফাংশনটা দেখতে হয় 1/√2 পাই ই টু দি পাওয়ার আই এম ফাই উইথ এম এর যে অ্যালাউড ভ্যালু সেটা হচ্ছে 0 +-1 +-2 ডট 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 এইটা। আচ্ছা এবারে ফর এ গিভেন এল অ্যালাউড ভ্যালুজ অফ এমটা আমি বলেছিলাম 0 +-1 +-2 থেকে তুমি আপ টু +-L পর্যন্ত যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই এমটাই পরবর্তীকালে এম এল নাম দেওয়া হবে। এইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এখানে অরবিটালটা উল্লেখ না করলেও হবে, কিন্তু পরবর্তীকালে যখন 4টে কোয়ান্টাম নাম্বার চলে আসবে, একটা এম এল আর একটা এম এল, তখন ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার তোমায় বলতে হবে। এটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি পেলে। আর একটা ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ফাই পার্টটা ফাই এম ফাই এইটা, সেটা এল জেড অপারেটর তার আইগেন ফাংশনস হয় উইথ দ্য আইগেন ভ্যালু এম এইচ। মানে এটাকে তুমি এম এল সাফিক্স দিয়ে দাও, এটা এম এল সাফিক্স এইচ কস ইন্টু ফাই এম এল ফাই, এটা হলো। তার মানে ফাই পার্টটা এল জেড অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু এম এল ইন্টু এইচ কস। তার মানে এখান থেকে যেটা পেলে তুমি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে এল জেড, এটা হয়ে যাচ্ছে তোমার এম এল ইন্টু এইচ কস। জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এম এল ইন্টু এইচ কস হচ্ছে উইথ এম এল এর অ্যালাউড ভ্যালুস তোমার অলরেডি বলে দেওয়া আছে। তাহলে ফাই পার্ট থেকে বেসিক্যালি তুমি এই ইনফরমেশনটা পাচ্ছ। আচ্ছা এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নোটিস করার মতো সেটা হচ্ছে এই যে রেডিয়াল পার্ট এবং থিটা পার্ট এইগুলো কিন্তু রিয়েল ফাংশন দিচ্ছিল। দেখো এখানে কোনো মানে সকল কমপ্লেক্স নেচারটা ছিল না, কিন্তু যখন ফাই পার্টটা তুমি দেখছো এম এর ভ্যালু 0 হলে সেটা রিয়েল ফাংশন দেয়, আর এম এর ভ্যালু কিন্তু নন জিরো হলে সেটা কিন্তু কমপ্লেক্স ফাংশন দিতে পারে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখা সেটা হচ্ছে এই যে এক্সেপ্ট এম ইকুয়াল টু 0 বা এম এল ইকুয়াল টু 0, the phi part of wave function is complex in general. Complex in general. এই যে ই টু দি পাওয়ার আই এম ফাই আছে, তুমি এম এর ভ্যালু 0 বসিয়ে দিলে এটা 1 হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এম এর ভ্যালু যদি +1 বা -1 হয় তাহলে ই টু দি পাওয়ার আই ফাই একটা, ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই একটা। বা এম এর ভ্যালু যদি +2 বা -2 হয় তাহলে ই টু দি পাওয়ার 2 আই ফাই একটা, ই টু দি পাওয়ার -2 আই ফাই একটা। সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এক্সেপ্ট তোমার এম ইকুয়াল টু 0 ওয়েভ ফাংশনগুলো কিন্তু ইন জেনারেল তোমার কমপ্লেক্স হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ফাই পার্ট সেটাকে সলভ তুমি করেছো, করে তুমি বেসিক্যালি এইটুকু ইনফরমেশন পাচ্ছ। আচ্ছা এবারে ওভারঅল ওয়েভ ফাংশন যখন তুমি করতে চাইছো, আমি একদম শুরুতেই লিখেছিলাম যে তুমি যখন সেপারেশন অফ ভেরিয়েবল করেছিলে তখন ওভারঅল ওয়েভ ফাংশনটাকে তুমি জাস্ট আর ইন্টু থিটা ইন্টু ফাই গুণফল হিসেবে লিখেছিলে। এবার আমার ফিরে আসার ফালা, তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন, ওভারঅল ওয়েভ ফাংশনটা সাই আর থিটা ফাই এর ফাংশন,
আর এই কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স কি হবে, এন হবে, এল হবে, এম এল হবে, বা এন এল এম হবে এইটা। কারণ রেডিয়াল পার্ট যেটা ছিল সেটা বেসিক্যালি তোমার এন এবং এল এর ফাংশন, থিটা যে পার্টটা ছিল সেটা হচ্ছে তোমার সকল এল এবং আমি সাফিক্স হিসেবে লিখি মড এম এর ফাংশন, আর ফাই যে পার্টটা ছিল ফাইটা তোমার বেসিক্যালি মড এম বা মড এম এল লেখো, মড এম এল এর ফাংশন এইটা এরকম ভাবে ছিল। তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন এই তিনজনের জাস্ট প্রোডাক্ট হিসেবে তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই যে এই যে পার্টটা সেইটাকে আমরা হয়তো ওয়াই এল এম এল থিটা ফাই এরকম ভাবে লিখতে পারি, যেখানে ওয়াই এল এম এল থিটা ফাই যেটা এইটা সেটা হচ্ছে তোমাকে এইটা এইটা হচ্ছে কল দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। এই স্ফেরিক্যাল হারমোনিক্স নিয়ে রিজিডোটার প্রবলেম করার সময় আমি আলোচনা করেছি, এটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। আসলে স্ফেরিক্যাল হারমোনিক্সটা এটা আমি বারবার বলে ফেলি আর কি, এটা অনেক সময় মানে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। স্ফেরিক্যাল হারমোনিক্স আর দ্য সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ L square and LZ operator। হ্যাঁ, spherical harmonics are the simultaneous eigenfunctions of L square and LZ operator। তো সেটা এটা বারবার বলা হয়েছে, আরেকবার লিখে দিচ্ছি। এটা y l m l থিটা ফাই এর উপরে যদি l স্কয়ারটা কাজ করে তাহলে l ইন্টু l প্লাস 1 h cos স্কয়ার ইন্টু y থিটা ফাইটা দিয়ে দেয় এটা। আর LZ অপারেটরটা যখন তোমার y l m l থিটা ফাই এর উপরে কাজ করবে তোমার ml h cos ইন্টু y l ml থিটা ফাইটা দেয়। তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ যে এল স্কোয়ারটা সেটা অ্যাকচুয়ালি এল ইন্টু এল প্লাস 1 এইচ কস স্কোয়ার, বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউডটা সেটা রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ কস। এটা একটা ভীষণ পপুলার মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ইয়ে কি বলে মানে রেজাল্ট, সেটা খুব কাজে লাগবে। আর জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে তোমার এম এল ইন্টু এইচ কস। এটা এগুলো জাস্ট আমরা আগে দেখেছি। আর তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার এরকম ভাবে তুমি লিখতে পারছো। তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন আর থিটা ফাই এর ফাংশন, এবং সেটা তিনটে কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করছে, এন এল আর এম এল। এটা আচ্ছা এবারে একটা জিনিস কতগুলো জেনারেল কথাবার্তা বলি, যে যদি তুমি ধরো মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার ধরো এন প্রাইম এল প্রাইম এম এল প্রাইম আর থিটা ফাই লিখলে, আর সাই আর থিটা ফাই এন এল এম এল লিখলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছো। ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে এখানে বেসিক্যালি এখানে একবারে লিখে দিচ্ছি না হলে, আচ্ছা এখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে এখানে তিনটে ইন্টিগ্রেশন থাকবে। এখানে আরটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটাটা হচ্ছে তোমার 0 থেকে পাই পর্যন্ত, আর ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। ঠিক আছে, এটা যদি তুমি করো তাহলে ভলিউম এলিমেন্টে লিখতে হবে আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এরকম হবে। তাহলে আমি এই ওভারঅল ওয়েভ ফাংশনের অর্থ নর্মালিটি যখন আমি চেক করব, তাহলে এখানে যে ফাংশন নিলাম এখানে একটা অন্য ফাংশন নিলাম, বেসিক্যালি কোয়ান্টাম নাম্বারগুলো আমি পাল্টে দিলাম। এন এখানে এন প্রাইম, এল এল প্রাইম, এম এল এম এল প্রাইম। ধরো একটু ধরো তো, আচ্ছা তাহলে এইটা, তাহলে এবারে দেখো তুমি এই যে সাইটাকে যদি তুমি এই আর থিটা ফাই ফর্মে যা ভেঙে দিয়ে লেখো তাহলে কি লিখবে? তাহলে এইখানে যেমন আছে আছে থাক, আরটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, থিটাটা হচ্ছে 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই এইটা। আচ্ছা এখানে ওয়েভ ফাংশনটা এখানে বাইরে যেমন আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই যেমন আছে থাক। আচ্ছা এবারে এই যে ওয়েভ ফাংশনটা সেটা কিন্তু তোমার বেসিক্যালি আর আর থিটা থিটা ফাই ফাই
এটা ml এর উপর ডিপেন্ড করছে, এটা তোমার থিটাটা ডিপেন্ড করছে এল এবং মড অফ ml এর উপর নির্ভর করছে, এটা n এবং l এর উপর নির্ভর করছে এইটা। আর এবারে এর যখন কমপ্লেক্স কনজুগেট তুমি নিচ্ছ তাহলে r স্টার r থিটা স্টার থিটা আর ফাই স্টার ফাই, এইটা হচ্ছে ml প্রাইম, এটা হচ্ছে l প্রাইম মড ml প্রাইম, এটা হচ্ছে n প্রাইম আর l প্রাইম। এটা এই জিনিসটা দাঁড়াবে তাহলে, মানে আমি জাস্ট এই সাইটাকে আর থিটা ফাই ফর্মে লিখলাম, সাই স্টারটাকেও আর থিটা ফাই তার কমপ্লেক্স কনজুগেট ফর্মে লিখেছি। এটা মানে সেপারেশন অফ ভেরিয়েবল যখন করেছি তো এখন প্রোডাক্ট ফর্মে লেখা যায়, তুমি দেখেছো। আচ্ছা এবারে তুমি দেখো যে আর ডিপেন্ডেন্ট বারটা তুমি একসাথে করে দাও, 0 টু ইনফিনিটি আর স্টার n প্রাইম l প্রাইম আর আর n l আর তার সঙ্গে ভলিউমেল হিসেবে আর স্কোয়ার ডি আরটা গুণ করে দাও। আচ্ছা থিটা পার্টটা 0 থেকে পাই, থিটা স্টার থিটা এল প্রাইম মডিউলাস অফ ml এ প্রাইম করছো, থিটা স্টার থিটা এল মডিউলাস অফ ml করলে, তার সঙ্গে সাইন থিটা ডি থিটা করলে, আর ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই তুমি বেসিক্যালি ফাই ফাই ml প্রাইম স্টার করলে, ফাই ml ফাই করলে, ডি ফাই করলে। এইটা দেখো আমি এই ইন্টিগ্রেশনটা আমি তিনটে ভাগে তুমি ভেঙে নিলে। আর এবারে এই যে লাস্টের পার্টটা ইটসেলফ একটা কনেকার ডেল্টা, এটা লাস্টের পার্টটা তোমার কনেকার ডেল্টা। এটা মানে যেহেতু ফাই পার্ট ইটসেলফ হচ্ছে একটা অর্থনর্মাল, অর্থাৎ ml প্রাইম ইকুয়াল টু ml হলে সেটা 1 হবে নর্মালাইজেশনটা, আর ml প্রাইম নট ইকুয়াল টু ml হলে সেটা 0 হয়ে যাবে, সেটা অর্থগোনালিটি, সেটাকে আমি একটা কনেকার ডেল্টা লিখলাম। আচ্ছা এইটা এবারে যখন তুমি দেখবে দেখো এই যে পার্টটা মানে আচ্ছা এটা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে যদি ml প্রাইম নট ইকুয়াল টু ml হয়ে যায় তাহলে এই পার্টটা যেহেতু অলরেডি 0 হয়ে গেল, তো বাকি পার্টটাকে আর ভেবে লাভ নেই। তাহলে বাকি পার্টটাকে ভাববে তখনই যখন ml প্রাইম ইকুয়াল টু ml। আচ্ছা ml প্রাইম যখন ইকুয়াল টু ml হয়ে গেল তখন এইখানে যে কনেকার ডেল্টা পড়ে থাকছে সেটা বেসিক্যালি l প্রাইম l, কারণ ml প্রাইম ইকুয়াল টু ml হলে তবেই যে সেটা ভাবার দরকার, বাকিটা না হলে তো বাকিটা অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। আর আবার যখন এখানে তুমি ভাবছো l প্রাইম নট ইকুয়াল টু l হয়ে গেলে তখন তো এই পার্টটা অলরেডি 0 হয়ে গেল, তাহলে এই পার্টটার ভেবে কি করবে, এটা তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তাহলে l প্রাইম ইকুয়াল টু যদি l হয়ে যায় তবেই তোমার এটা ভাবা দরকার, তাহলে সেখান থেকে তোমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে n প্রাইম l। তাহলে এই যে এই তিনটে তোমার জাস্ট কনেকাল ডেটার গুণফল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যেটা বুঝতে পারবে যে যদি এমন হতো যে ইফ n প্রাইম ইকুয়াল টু n, l প্রাইম ইকুয়াল টু l এবং ml প্রাইম ইকুয়াল টু ml, এই তিনটে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করছে, দেন দ্য অরবিটালস ওবে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। মানে একই ফাংশন তখন এটাও 1 এটাও 1 এটাও 1 এটা। আর যদি উল্টো দিকে যদি হতো n প্রাইম নট ইকুয়াল টু n and or l প্রাইম নট ইকুয়াল টু l and or ml প্রাইম নট ইকুয়াল টু ml, অর্থাৎ যে কোনো একটা যদি নট ইকুয়াল টু হয়ে যেত, মানে তিনটেই আলাদা হতে পারে, যে কোনো দুটো আলাদা হতে পারে বা যে কোনো একটা আলাদা হতে পারে, সেই জন্য আমি and or দিয়ে লিখেছি। তাহলে আচ্ছা সেটা এটা কি হচ্ছে n প্রাইম n এটা, হ্যাঁ তাহলে তুমি কি দেখতে পাবে যে তখন কিন্তু দেখো ওভারঅলটা 0 হয়ে যাবে, সেটা হচ্ছে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া হচ্ছে। হ্যাঁ দেন উই গেট দেন দ্য অরবিটালস ওবে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। অরবিটালগুলো হচ্ছে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া ওবে করবে। তার মানে দেখো যদি হাইড্রোজেন অ্যাটমের জন্য যে অরবিটালগুলো পাচ্ছ বা ওয়েভ ফাংশনগুলোকে পাচ্ছ, সেই ওয়েভ ফাংশনগুলো কিন্তু অর্থ নর্মালিটি ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করছে। যদি সেম অরবিটাল নাও, সেম অরবিটাল মানে হচ্ছে যেহেতু এখানে অরবিটালগুলো মানে অরবিটালের ডেফিনেশনটা আমি পরে লিখে দিচ্ছি, মানে ওয়েভ ফাংশনসগুলো যেহেতু তোমার তিনটে কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ড করে, সেখানে নর্মালাইজেশন চেক করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে তিনটে মানে ওয়েভ ফাংশনটা এক্স্যাক্টলি একই ওয়েভ ফাংশন হতে হবে, অর্থাৎ
তিনটে সেট অফ কোয়ান্টাম নাম্বারই কিন্তু একই ভ্যালু থাকতে হবে আর কি, মানে n প্রাইম ইকুয়াল টু n, l প্রাইম ইকুয়াল টু l এবং ml প্রাইম ইকুয়াল টু ml। আর যদি তুমি অর্থোগোনালিটি চেক করো তাহলে ফাংশনগুলো আলাদা হতে হবে। ফাংশনগুলো আলাদা হওয়ার জন্য যে কোনো একটা কোয়ান্টাম নাম্বার পাল্টালেই কিন্তু চলবে, বা তিনটে কোয়ান্টাম নাম্বারই পাল্টাতে হবে সেরকম নয়, যে কোনো একটা কোয়ান্টাম নাম্বার পাল্টালেই কিন্তু চলবে। তো সেই জন্য আমি এখানে লিখলাম এটা তোমার এই অর্থোগোনালিটি ক্রাইটেরিয়াটা তোমার স্যাটিসফাই করার জন্য এই যে কোয়ান্টাম নাম্বারগুলো যে কোনো একটা ডিফার করলেই চলছে। এটা এটা তাহলে দেখো আমি ওভারঅল ওয়েভ ফাংশন সেটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলছি এখানে। আচ্ছা, আর এই যে ওভারঅল ওয়েভ ফাংশনটা মানে ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron system, the wave function is called the orbital। তাহলে এই যে অরবিটাল তোমার কোয়ান্টাম মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজে অরবিটাল ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, মানে একটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম যেটা বেশি ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার যে ওয়েভ ফাংশনটা সেটা কি বলা হচ্ছে অরবিটাল। তাহলে অরবিটাল যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তুমি হয়তো একটু কঠিনভাবে ব্যাপারটাকে ডিফাইন করতে অভ্যস্ত, মানে অরবিটালকে এইরকম করে ভাবো, মানে অরবিটটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল সিচুয়েশন যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সার্কুলার বা ইলেকট্রিক্যাল অরবিটে ইলেকট্রনগুলো ঘোরে আর কি, সেই রকম করে তুমি ভাবো। আর অরবিটালটা বলা যায় থ্রি ডাইমেনশনাল পিকচার, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা থ্রি ডাইমেনশনাল রিজিয়ন যেখানে ইলেকট্রনকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, সেটা বেসিক্যালি তোমার অরবিটাল। সেটা অনেকটা কমপ্লিকেটেড ডেফিনেশন হয়ে গেল, হ্যাঁ। আর এমনি সিম্পল ডেফিনেশন যদি তোমার ম্যাথামেটিক্স সম্বন্ধে একটু ধারণা থাকে বা ওয়েভ ফাংশন সম্বন্ধে একটু ধারণা থাকে, তুমি জাস্ট সিম্পলি বলে দিলে অরবিটাল ইজ নাথিং বাট দ্য ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, অর্থাৎ ওয়েভ ফাংশন ফর দ্য হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। এইটা এটাকে তোমার ইন আদার ওয়ার্ডস তুমি এরকম ভাবে বলো বটে, যেটা হয়তো ইনঅর্গানিকের লোকেরা বেশি পছন্দ করে। ইন আদার ওয়ার্ডস, অরবিটাল is the three-dimensional region where there is a three-dimensional region around the nucleus, and the nucleus where there is a finite probability of finding the electron। এটা এটা ইন আদার ওয়ার্ড এইরকম ভাবে বলে। আমি এটা কিন্তু খুব অপছন্দ করি, মানে আমার না এটা মানে কেমন একটা বাজে বাজে দেখতে লাগে আর কি, এটা আমার বাজে বাজে দেখতে লাগে আর কি। ওই জন্য আমি এই ডেফিনেশনটা পছন্দ করি না। আমার ডেফিনেশন আমার এই ডেফিনেশনটা পছন্দ। তো অরবিটাল ইজ নাথিং বাট ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন। এটা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যখন তুমি এই যে মানে একটা থ্রি ডাইমেনশনাল রিজিয়ন হয় দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন তুমি বলবে, তখন তোমাকে আলটিমেটলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখতে হবে, প্রবাবিলিটি ডেনসিটিটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে কেউ যদি তোমার ওয়েভ ফাংশনটাই মানে প্রবাবিলিটি ডেনসিটি সবসময় তো একটা রিয়েল নন নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মানে প্রবাবিলিটি ডেনসিটি বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি দেখতে চায় তাহলে তুমি যে কোনো ফাংশন নিয়েই কাজ করতে পারবে। কিন্তু কেউ যদি ওয়েভ ফাংশনের ইটসেলফ ছবি আঁকতে চায়, মানে শুধুমাত্র ওয়েভ ফাংশনেরই ছবিটাকে আঁকতে চায়, তাহলে সে একটা সমস্যায় পড়বে। কি সমস্যায় পড়বে? সমস্যা কেটা পড়বে সেটা হচ্ছে এই যে আমি দেখেছি যে পার্টিকুলারলি এমএল ভ্যালু 0 বাদ দিয়ে কিন্তু অন্য কিছু হয়, তাহলে কিন্তু ওয়েভ ফাংশনটা বা অরবিটালটা ইন জেনারেল কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর কমপ্লেক্স ফাংশনে তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করতে পারবে না, সেখানে বড় ছোটোর কনসেপ্ট ইত্যাদি নেই বলে তোমার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা কেমন হলো এই ধরনের কোনো কথাবার্তা তুমি বলতে পারছো না। সেই জন্য কেউ যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে ইন্টারপ্রিট করতে চায় বা ভিজুয়ালাইজ করতে চায়, তো তার ক্ষেত্রে সবসময় যে জিনিসটা উচিত সেটা হচ্ছে যে কমপ্লেক্স অরবিটালগুলোকে রিয়েল বানিয়ে নেওয়া। ঠিক আছে? তো কমপ্লেক্স অরবিটালগুলোকে রিয়েল বানিয়ে নেওয়া সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে কি বলবো কাজ আর কি। সেটা করতে পারলে তোমার অনেক সুবিধা পাবে তুমি। তাহলে আমরা সেই কাজটাকে করছি। যে তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে যে ইফ উই plot the if we want to plot the function to visualize its angular
orientations or shapes, then the function has to be real. ফাংশনটাকে রিয়েল হতে হবে। কিন্তু আনফর্চুনেটলি m0 বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে ওয়েভ ফাংশন ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স হয়েছে। আমাকে যেটা করতে হবে যে কমপ্লেক্স অরবিটাল সেইখান থেকে তোমাকে কিন্তু রিয়েল অরবিটাল বানাতে হবে। তাহলে কমপ্লেক্স অরবিটালস থেকে তোমাকে রিয়েল অরবিটালস বানাতে হবে। এবার এটা কি করে তুমি বানাবে সেটা একটুখানি দেখে নেওয়ার দরকার আছে। মানে কমপ্লেক্স অরবিটাল সেখান থেকে রিয়েল অরবিটাল কি করে বানাবে। আচ্ছা, বানানোটা এমনিতে খুব সহজ। ধরো তুমি এক কাজ করো, ধরো আমি এইভাবে ব্যাপারটাকে শুরু করি। ধরো এল ইকুয়াল টু যখন তোমার 1, তখন এমএল এর ভ্যালুটা তোমার 0 হতে পারে, +1 হতে পারে, আর -1 হতে পারে। এটা আচ্ছা, তাহলে এল এর ভ্যালু যখন 1, তোমার এমএল এর ভ্যালুটা হচ্ছে তোমার 0 হতে পারে। তাহলে মানে এটা কোনো একটা গিভেন এন এর জন্য আমি বলছি, মানে এন ইকুয়াল টু 2 বা ইত্যাদির জন্য। ধরো এন ইকুয়াল টু তোমার 2 এর জন্য হাই করছি এটা। তাহলে এবারে এমএল যখন তোমার 1, মানে বেসিক্যালি পি অরবিটাল, তাহলে 2p অরবিটাল। আর এমএল এর ভ্যালু 0 হলে সেটাকে আমি 2p0 নাম দিচ্ছি, এইটার নাম দিচ্ছি 2p+1, এইটার নাম দিচ্ছি ধরে নাও 2p তোমার -1। তার মানে তোমার এল ইকুয়াল টু 1 মানে পি অরবিটাল। এবার এমএল এর ভ্যালু 0 হলে p0, p+1, p-1। এবার n ইকুয়াল টু 2 বলে দিলে 2p0, 2p+1, 2p-1। n ইকুয়াল টু 3 হলে 3p0, 3p+1, 3p-1 ইত্যাদি ইত্যাদি। আর এবারে এইটা তোমার রিয়েল, কিন্তু এই দুজন হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স। এটা কমপ্লেক্স মানে কিরকম ভাবে দেখো 2p+1টা এটা যাচ্ছে কেমন করে না, একটা ধরো একটা তোমার আর ডিপেন্ডেন্ট পার্ট একটা থাকছে। আচ্ছা, পি অরবিটাল যদি হয় তাহলে তার এই যে মানে পি অরবিটাল হলে তুমি দেখো এই থিটা ডিপেন্ডেন্ট যে পার্টটা, থিটা ডিপেন্ডেন্ট পার্টটা কেমন দেখতে, এটা হচ্ছে সাইন থিটা টাইপের দেখতে। মানে 0 হলে কস থিটা টাইপের দেখতে, আর নাহলে এটা সাইন থিটা টাইপের দেখতে। মানে যেটা এই যে এইটা 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 যে 2p যখন 0 তুমি করছো, এটা একটা আর ডিপেন্ডেন্ট পার্ট রইল, তারপরে জিনিসটা কস থিটা রইল, আর e⁻im⁵ mটা 0 মানে আর তোমার কিছু নেই। 2p+1 যখন একটা হচ্ছে আর ডিপেন্ডেন্ট পার্ট রইল, একটা সাইন থিটা রইল, আর e⁻i⁵ রইল। আর এইটা যখন করছো 2p-1টা যখন করছো, ওই একই রকমের একটা কনস্ট্যান্ট আছে, সাইন থিটা আছে, কিন্তু এটা e⁻i⁵ হলো। তাহলে দেখো যে এই পার্টটা কিন্তু তোমার সকল রিয়েল, আর 2p+1 বা 2p-1 তারা কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স হচ্ছে। এবার কমপ্লেক্স অরবিটাল তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবে না, তার জন্য তুমি কি করছো, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো টেক the linear combinations of p+1 and p-1 orbitals। এটা হবে লিনিয়ার কম্বিনেশন। কিভাবে লিনিয়ার কম্বিনেশন নিলে, ধরো একটা লিনিয়ার কম্বিনেশন নিলে p+1 প্লাস p-1, আর তার আগে 2 বা 3 এটা লিখছি না, প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ভাবে করতে হয় বলে। এটা ডিভাইডেড বাই 2 করলে তাহলে কি হবে, আর যেমন আছে আছে, সাইন থিটা আছে, তার সঙ্গে সঙ্গে e⁻i⁵ প্লাস e⁻i⁵ ডিভাইডেড বাই 2 থাকছে। তোমার এটা হয়ে গেল কত, আর সাইন থিটা, আর e⁻i⁵ প্লাস e⁻i⁵/2 মানে হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে cos φ। এটা একটা হলো। আর একটা যেটা করছি p+1 মাইনাস p-1 ডিভাইডেড বাই ধরো টোয়াইস i, তাহলে কি দাঁড়াচ্ছে সেটা আর সাইন থিটা যেমন আছে এটা e⁻i⁵ মাইনাস e⁻i⁵ ডিভাইডেড বাই তোমার টোয়াইস i হচ্ছে, তোমার এটা হয়ে গেল আর সাইন থিটা, এটা হচ্ছে তোমার সাইন φ হয়ে যাচ্ছে। তা দেখো এইটা এখন রিয়েল, এটা তোমার রিয়েল হয়ে গেছে। আচ্ছা, এর এই যে অরবিটালটা, এই যে পজিটিভ কম্বিনেশনটা, সেটা সামহাউ নাম দেওয়া হচ্ছে px অরবিটাল, আর এইটা তোমার নাম দেওয়া হচ্ছে py অরবিটাল। এবার px এবং py কেন এই নামটা হয়েছে, তার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন থেকে বুঝতে পারা যাবে। মানে এই px অরবিটাল যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, সেটা ওরিয়েন্টেড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। কারণ এইটার ম্যাক্সিমাম ভ্যালু তুমি কখন পাবে, দেখো থিটাটা যখন তোমার
মানে সাইন থিটাটা 1 হবে, কস ফাইটা 1 হবে। আচ্ছা, সাইন থিটা 1 মানে হচ্ছে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ওয়াই প্লেনে চলে এলো। আর কস ফাই 0 মানে হচ্ছে ফাইটা 0, সরি কস ফাই 1 মানে হচ্ছে তোমার ফাইটা 0, ফাইটা 0 মানে হচ্ছে অ্যালং দ্য সাইন অ্যাক্সিস হয়ে গেল। তাহলে পিএক্স, সরি, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হয়ে গেল। তার মানে পিএক্সটা হচ্ছে ওরিয়েন্টেড থাকছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এখানে তার নাম পিএক্স। আর পিওয়াইটা হচ্ছে সেটা ওরিয়েন্টেড থাকে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। কারণ এই সাইন থিটাও যদি 1 হতে হয়, সাইন ফাইও যদি 1 হতে হয়, তার থিটাও π/2, ফাইও π/2। তা থিটা π/2 মানে এক্স ওয়াই প্লেন হলো, আর π/2 মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর চলে গেল আর কি। তার মানে এটা হচ্ছে পিএক্স ইজ ওরিয়েন্টেড অ্যালং এক্স অ্যাক্সিস, আর পিওয়াই ইজ ওরিয়েন্টেড অ্যালং ওয়াই অ্যাক্সিস, হেন্স দে আর সো কল্ড, মানে এদের নামগুলো কেন এরকম হয়েছে? কারণ তাদের অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন থেকে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন বলো, বা জাস্ট ওয়েভ ফাংশন অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন বলো, সেইখান থেকে কিন্তু তুমি জাস্ট বুঝতে পারবে যে তোমার কেন এরকম তার নামটা দেওয়া হয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো যে এই যেটা ছিল পি প্লাস P0, পি প্লাস আর পি মাইনাস, এবারে +1 বা প্লাস মাইনাস ইত্যাদি, এই যে অরবিটালস ক্যান অলসো বি expressed as P0 Px, P0টা হচ্ছে PZ, হ্যাঁ, এই PZ মানে এখানে একটু বলে নিই, এইটার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা এইটা কিন্তু তোমার অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর হবে। মানে কস থিটাটা 1 হতে হবে, অর্থাৎ থিটাটা হতে হবে 0 ডিগ্রি, সেটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর, হ্যাঁ। আর এই দুটো হচ্ছে একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে P0 P প্লাস P মাইনাস অরবিটালস ক্যান অলসো বি এক্সপ্রেসড অ্যাজ PZ Px আর Py, মানে বা পরপর করে লিখে দিতে পারি আর কি। এইটা এইরকম ভাবে তুমি কিন্তু এক্সপ্রেস করতে পারো। আসলে যখন ছবি টবি নিয়ে জাস্ট কথাবার্তা হবে, তখন দেখবে এই রকম করে ধরলে না তোমার ছবি টবিগুলো আঁকা টাকার সুবিধা হবে আর কি। ওই জন্য তোমার বিভিন্ন ইনঅর্গানিকে বা মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে যখন অরবিটাল মানে পি অরবিটাল নিয়ে কথাবার্তা বলি, আমরা কিন্তু পিএক্স পিওয়াই পিজেড নিয়ে মেনলি কথাবার্তাটা বলি আর কি। এটা মানে P0 P+1 বা P-1 এর বদলে। আচ্ছা, এবারে দেখো তুমি কেন এই কমপ্লেক্স অরবিটাল থেকে রিয়াল অরবিটাল ট্রান্সফরমেশনটাকে করলে। কারণ তুমি চাইছো যে তুমি ছবি আঁকতে চাইছো। ছবি আঁকাটা হচ্ছে কমপ্লেক্স অরবিটালের ক্ষেত্রে সম্ভব নয়, তোমার রিয়েল অরবিটালের ক্ষেত্রে সেই ছবিটা তুমি এঁকে ফেলতে পারছো। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে লিনিয়ার কম্বিনেশনটা নিলে, লিনিয়ার কম্বিনেশনটা নিয়ে তোমার লাভ অলাভ কি হলো একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। লাভটা তো বললাম, লাভটা হচ্ছে তুমি এখন গ্রাফিক্যালি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, কিন্তু তার জন্য কোনো লোকসান হয়ে গেছে কিনা একটু দেখা যাক। আচ্ছা, লোকসান হয়েছে কিনা সেটা বোঝার জন্য তুমি খেয়াল রাখো, সেটা হচ্ছে যে এই যে P0 P+1 আর P-1 আর ডিজেনারেট অরবিটালস, the degenerate orbitals কার রেসপেক্ট উইথ রেসপেক্ট টু টোটাল এনার্জি অ্যান্ড তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। টোটাল এনার্জি এবং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে তার ডিজেনারেট কেন? কারণ আমি তো একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়েছি, আর এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপরে নির্ভর করে। আর তিনজনের ক্ষেত্রে একই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L = আমি 1 নিয়েছিলাম, আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমার জাস্ট শুধুমাত্র L এর উপর নির্ভর করে। আচ্ছা, এবার আমাদের একটা থিওরেম ছিল। থিওরেমটা কি ছিল সেটা আমরা দেখবে এটা নিয়ে খুব এমফ্যাসিস দিয়ে পড়াশোনা করি। সেটা হচ্ছে যে যদি তোমার ধরো দুটো ফাংশন ডিজেনারেট এবং যারা একটা লিনিয়ার অপারেটর এর আইগেন ফাংশন, তাহলে তাদের আরবিটারি লিনিয়ার কম্বিনেশনও হচ্ছে এর আইগেন ফাংশন হবে উইথ দ্য সেম আইগেন ভ্যালু। তার থিওরেমটা কি বলছে? থিওরেমটা যেটা বলছে সেটা হচ্ছে যে ইফ ψ1 and ψ2 are degenerate eigenfunctions of a linear operator
A with the eigenvalue alpha, then their arbitrary linear combination will also be an eigenfunction of A with the same eigenvalue alpha. আচ্ছা, এইটা তোমরা প্রুফ টুপ করেছো। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, যে এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা যখন P0 উপরে কাজ করছে, হ্যামিল্টনিয়ান অপারেটর যখন P+1 উপরে কাজ করছে, হ্যামিল্টনিয়ান অপারেটর যখন P-1 উপরে কাজ করছে, -1 উপরে কাজ করছে, তাহলে এটা যদি তোমার 2p অরবিটাল হতো, 2p অরবিটাল হতো, 2p অরবিটাল হতো, তুমি কি পেতে না n = 2 এর জন্য করসপন্ডিং এনার্জিটা পেতে, আর তার সঙ্গে 2p0 অরবিটাল মানে এটা ফিরে আসতো, এটা E2 2p+1 হতো, এটা হচ্ছে তোমার E2 2p-1 হতো, কারণ এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর উপর নির্ভর করে। এখানে n এর ভ্যালু 2 বলে তুমি এইরকম জিনিসটা পেলে, এটা তুমি পাবে। আচ্ছা, আবার যদি L স্কয়ার অপারেটরটা তোমার ধরো 2p0 এর উপরে কাজ করলো, L স্কয়ার অপারেটর 2p+1 এর উপরে কাজ করলো, L স্কয়ার অপারেটর 2p-1 এর উপরে কাজ করলো, সেটা কি হবে তোমার বেসিক্যালি 2 × h cos স্কয়ার ইন্টু 2p0 হবে, 2 × h cos স্কয়ার 2p+1 হবে, 2 × h cos স্কয়ার 2p-1 হবে। কারণ ওই যে L × L+1 h cos স্কয়ার, এখানে L এর ভ্যালু যেহেতু 1 হয়ে যাচ্ছে, তাহলে L × L+1টা 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 h cos স্কয়ার এইটা হয়ে গেল। তার মানে পরিষ্কার দেখো যে 2p0 2p+1 2p-1 বা 2p0 2p+1 2p-1 তারা সবাই হচ্ছে তোমার মানে ডিজেনারেট হয়ে যাচ্ছে এনার্জির রেসপেক্ট এবং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে, এটা। আচ্ছা, এবং তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমি করে নিই। আচ্ছা, এইটা হলো। আচ্ছা, এবারে তুমি যদি ঠিক একই রকম করে এই হ্যামিল্টনিয়ানটাকে তুমি জাস্ট 2p z অরবিটাল, হ্যামিল্টনিয়ানটাকে 2p x অরবিটাল, হ্যামিল্টনিয়ানকে 2p y অরবিটালের উপরে কাজ করাও, দেখো 2pz আর 2p0 তো একই, 2pz আর 2p0 তাদের মধ্যে তো কোনো তফাৎই নাই, তাহলে এটা তো অটোমেটিক্যালি E2 2pzটাই বেরোবে। আর এবার পরের দুটো 2px এবং 2py কোথা থেকে পেয়েছো না 2p+1 এবং 2p-1 এর লিনিয়ার কম্বিনেশন করে, কিন্তু 2p+1 এবং 2p-1 এনার্জি রেসপেক্টে ডিজেনারেট ছিল। আমার আগের থিওরেমটা কি বললো, যদি ডিজেনারেট ফাংশন হয় তার লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পর যে ফাংশনটা হবে সেটারও হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন সব উইথ দ্য সেম আইগেন ভ্যালু। তার মানে এটাও সেই E2 2px দাঁড়াবে, এটা হচ্ছে তোমার E2 2py দাঁড়াবে, এইটা ঠিক একই রকম করে L স্কয়ারটা যখন তোমার 2pz এর উপরে কাজ করছে, বা L স্কয়ারটা 2px এর উপরে কাজ করছে, বা L স্কয়ারটা 2py এর উপরে কাজ করছে, তারাও কিন্তু ওই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে ডিজেনারেটই থাকছে। 2px এর উপরে কাজ করলো বা L স্কয়ারটা 2py এর উপরে কাজ করলো, তাহলে এটা কাজ করলে তুমি দেখো আবার সেই একই রকম ভাবে 2h cos স্কয়ার 2pz হবে, 2h cos স্কয়ার 2px হবে, 2h cos স্কয়ার 2py হবে, এটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে তুমি যে লিনিয়ার কম্বিনেশনটা নিলে তাতে তো একটা লাভ অবভিয়াসলি হয়েছে কি না, একটা লাভ হয়েছে তোমার কমপ্লেক্স অরবিটাল থেকে রিয়েল অরবিটাল বানিয়ে নিয়েছো বলে তুমি গ্রাফিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারছো, অর্থাৎ পিক্টোরিয়ালি বোঝাতে পারলে মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হয় আর কি, সেটা তুমি করতে পারছো, এটা একটা সুবিধে। সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে যে তোমার টোটাল এনার্জি বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে তুমি যখন দেখছো তোমার কিন্তু কোনো ক্ষতি হলো না। মানে যারা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন ছিল লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরও হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন রইল, এল স্কয়ার অপারেটর আইগেন ফাংশন যারা ছিল তারা লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরও লিনিয়ার এল স্কয়ারের আইগেন ফাংশনই রইল এবং আইগেন ভ্যালুগুলো ইনট্যাক্ট থেকে যাচ্ছে। কিন্তু সমস্যা থেকে যাচ্ছে একটা, সমস্যাটা কি যে এই যে 2p0 2p+1 2p-1 are not মানে are not degenerate
are not degenerate with respect to z component of angular momentum. তারা কিন্তু z component of angular momentum এর রেসপেক্টে ডিজেনারেট ছিল না, বাট they were, but they are, মানে were কেন, they are eigenfunctions of, but they are eigenfunctions of Lz। কেমন করে না, Lz টা তুমি যখন সাই 2p 0 উপরে কাজ করছো, তাহলে ml এর ভ্যালুটা যেহেতু তোমার 0, সেটা তোমার 0 ইন্টু 2p 0 দিচ্ছে। Lz টা যখন 2p প্লাস 1 এর উপরে কাজ করছে, তোমার দিচ্ছে h cos 2p প্লাস 1 দিচ্ছে। আর Lz টা যখন তোমার 2p মাইনাস 1 এর উপরে কাজ করছে, সেটা মাইনাস h cos ইন্টু 2p মাইনাস 1 দিচ্ছে। কারণ Lz টা তোমার কাজ করলে ওই ml ইন্টু h cos দেয়, ml এর ভ্যালুটা যেহেতু 0 প্লাস 1 মাইনাস 1, সেই মতো করে তুমি z কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টটা 0 h cos ও মাইনাস h cos পেলে। আর এবারে হচ্ছে যেটা কথা হচ্ছে যে বাট 2p z but 2px rather, but 2px and 2py are not eigenfunctions of Lz। কিন্তু লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে 2px এবং 2py আর নট eigenfunctions of Lz। মানে দেখো তুমি L স্কোয়ারটা যখন 2pz এর উপরে কাজ করছো, 2pz আর 2p0 এর মধ্যে কোনো তফাৎ নাই বলে সেইটা 2pz দিয়ে দিল, কোনো অসুবিধা নেই। কিন্তু লিনিয়ার কম্বিনেশন যাদের মধ্যে নিয়েছি তুমি 2p প্লাস 1 এবং 2p মাইনাস 1 নেওয়ার পরে যে 2px এবং 2py পেয়েছো, দে আর নট আইগেনফাংশনস অফ Lz। অর্থাৎ তুমি Lzটাকে 2px এর উপরে কাজ করো, তার মানে Lzটাকে তুমি কাজ করছো কার উপরে না 2p প্লাস 1 প্লাস 2p মাইনাস 1 বাই 2 তার উপরে কাজ করছো। তোমার এটা হাফটা তোমার চলে এলো, Lzটা 2px এর উপরে কাজ করলে তোমার দিচ্ছে কত, h ক্রস লিনিয়ার কম্বিনেশনটা নিলে রাদার হ্যাঁ ঠিক আছে, মানে এটা হচ্ছে মানে হাফ রইল, Lzটা 2p প্লাস 1 এর উপরে কাজ করলে তোমার দিচ্ছে কত, h ক্রস 2p প্লাস 1, আর Lzটা 2p মাইনাস 1 এর উপরে কাজ করলে তোমার দিচ্ছে মাইনাস h ক্রস 2p মাইনাস 1। এরকম ভাবে দিচ্ছে, এই জিনিসটা দিচ্ছে তোমার, ঠিক আছে। তুমি ম্যাক্সিমাম যেটা করতে পারতে, এটা h cos বাই 2 তুমি বাইরে বের করে দিলে 2p প্লাস 1 মাইনাস 2p মাইনাস 1 হয়ে গেল। দেখো পরিষ্কার হচ্ছে, মানে দেখতে পাচ্ছ 2px হচ্ছে তোমার Lz এর আইগেন ফাংশন শুরু, মানে যে ফাংশন দিয়ে শুরু করেছিলে তুমি সেই ফাংশন কিন্তু তুমি পেলে না, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এইটা যদি 2p, মানে এটা বেসিক্যালি আমি বলতে গেছি নট ইকুয়াল টু তোমার একটা কনস্ট্যান্ট টাইম 2px হলো না। ঠিক একই রকম ভাবে Lzটাকে 2py এর উপরে কাজ করো, নট ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট টাইম 2py কিন্তু হলো না। তার মানে 2px 2py আর নট আইগেন ফাংশনস অফ Lz। তার মানে দেখো তাহলে তুমি একটা লোকসান তোমার হয়ে গেল, সেটা হচ্ছে এই যে যেগুলো তোমার সকল এর আইগেন ফাংশন ছিল সেটা কিন্তু আর কোনো রকম ভাবে আইগেন ফাংশন থাকলো না। সেটা কিন্তু তোমার সেই রেসপেক্টে লোকসান ইন দ্য সেন্স কি, আইগেন ভ্যালুয়েশন ওবে যদি করে না, তাহলে কি অনেকটা কাজকর্ম করতে না অনেক সুবিধা হয়, কাজকর্ম করতে সুবিধা হয় ইন দ্য সেন্স যে তোমার মানে কি বলবো, কোনো একটা অ্যাভারেজ বের করতে বলছে, অ্যাভারেজ ভ্যালু আইগেন ভ্যালু তোমার সমান হয়ে যাচ্ছে, তাহলে তোমার মানে আইগেন ভ্যালু হিসেবে তুমি সবকিছু পেয়ে যেতে পারতে, সেটা একটা অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজ তুমি এখানে টাকা লুজ করলে। মানে অনেক ক্ষেত্রেই পরে যখন ওই ধরো জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট, এই ধরনের জিনিসপত্রগুলো দেখবে, ধরো জিম্যান এফেক্ট কি দেখছি, জিম্যান এফেক্ট যখন তুমি দেখছো তখন বেসিক্যালি এমএল এর ভ্যালুর উপরে নির্ভর করে তোমার তো স্প্লিটিংটা হবে। তাহলে এই যে স্প্লিটিংটা, সেটা যদি করসপন্ডিং তুমি যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছ অ্যালং জেড অ্যাক্সিস আর কি, হ্যাঁ, এবারে তার মতো করে একটা পার্টারবেশন বা ইত্যাদি আসবে আর কি। তা তুমি যদি সকল ওই যেগুলো Lz এর আইগেন ফাংশনস হিসেবে ছিল আর কি,
তার উপরে জিনিসটা কাজ করলে তোমার স্প্লিটিং টিটিং করে যত সহজে তুমি বুঝতে পারবে, পিএক্স পিওয়াই হয়ে গেলে কিন্তু জিনিসটা একটা ঘেঁটে ঘুঁটে যাবে আর কি, তখন একটা সমস্যা তুমি দেখতে পাবে। সেগুলো যখন পরে আলোচনা করবো বুঝবো। মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে লিনিয়ার কম্বিনেশনটা নিলাম, নেওয়ার পরে টোটাল এনার্জি এবং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো অসুবিধা হলো না বটে, কিন্তু এর কিন্তু অসুবিধা হয়ে গেল, মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের অসুবিধা হয়ে গেল। মানে 2p0, 2p+1, 2p-1 তারা এল জেডের রেসপেক্টেও তারা সকল ডিজেনারেট ছিল, কিন্তু 2p-জেডটা মানে এবং মানে এল জেডের আইগেন ফাংশন ছিল, কিন্তু 2p(x), 2p(y), 2p-z, সরি আমি ডিজেনারেটটা ভুল বললাম, মানে আমি বলছি যে 2p0, 2p+1, 2p-1 তারা জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে ডিজেনারেট ছিল না। হ্যাঁ, ডিজেনারেট ছিল না বলে তোমার তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনটা সেটা যে এল জেডের আইগেন ফাংশন রয়ে যাবে সেরকম না, এবং তাই হয়েছে 2p0 আর 2p-z যেহেতু কিছুই পাল্টানো হচ্ছে না, সেটা তোমার এল জেডের আইগেন ফাংশন থাকছে বটে, কিন্তু 2p(x) এবং 2p(y) তারা কিন্তু আর এল জেডের আইগেন ফাংশন থাকছে না, সেটা কিন্তু তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। তাহলে লিনিয়ার কম্বিনেশন নিলে তুমি যখন কমপ্লেক্স থেকে রিয়েল বানালে সেটা যেমন তোমার একটা সুবিধে, আর কিন্তু নতুন যে কম্বাইন্ড ফাংশন 2p(x), 2p(y) এল জেডের আর আইগেন ফাংশন রইল না, সেটা কিন্তু একটা অসুবিধে, সেটা তোমার মাথায় রাখতে হবে। ওই জন্য যখন ম্যাথামেটিক্যালি অনেক কিছু তুমি করতে চাইবে না, তখন দেখবে হয়তো তোমার করলে একটা সুবিধে পেয়ে যাবে। মানে আমি বলছি যে যখন মানে তোমার হয়তো মানে কি বলবো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন থেকে তুমি যখন অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড নও, অঙ্ক টঙ্ক কথা নিয়ে ইন্টারেস্টেড বা ম্যাথামেটিক্যালি জিনিসপত্র নিয়ে ইন্টারেস্টেড, তখন হয়তো রিয়েল অরবিটালের বদলে কমপ্লেক্স অরবিটাল নিলে হয়তো তুমি অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে আমার ওভারঅল ওয়েভ ফাংশনটা তোমার আর পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট গুণ করলেই তুমি পেয়ে যাবে। আর পার্টটা আলাদা করে লিখে দেওয়া হয়েছে, থিটা পার্টটা আলাদা করে লিখে দেওয়া হয়েছে, ফাইটাকে আলাদা করে লিখে দেওয়া হয়েছে। থিটা ফাই গুণ করলে তুমি স্ফেরিক্যাল হারমোনিক্সগুলো পেয়ে যাচ্ছ। এবারে জাস্ট অবশ্যই যে ওভারঅল ওয়েভ ফাংশনটা এন, এল এবং এম এল এর উপর নির্ভর করছে করে তুমি বিভিন্ন রকম অরবিটালগুলো পাচ্ছ, সেই অরবিটালগুলোকে তুমি চাইলে রিয়েল বানিয়ে নিতে পারছো। এবার আমি জাস্ট লাস্ট যে কাজটাকে করব সেটা হচ্ছে যে কতগুলো অরবিটালের জাস্ট এক্সপ্লিসিট ফর্মটাকে আমি একটুখানি লিখে দিচ্ছি। ধরো অরবিটালস ইন রিয়েল ফর্ম, রিয়েল ফর্ম মানে কমপ্লেক্স ফর্মে না লিখে আমি রিয়েল ফর্মে জাস্ট দেখছি। এন এর ভ্যালু, এল এর ভ্যালু, এম এল এর ভ্যালু, আর এখানে হচ্ছে তোমার সাই এল, এন, এল, এম এল, এগুলো আমি জাস্ট দেখতে চাইছি। দু একটা জাস্ট একটুখানি বলে নেওয়া আর কি। এন এর ভ্যালু 1 হলে এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, সেইটা হচ্ছে সাই 1 0 0, এটাকে সাই 1 এস অরবিটাল বলা হয়। এটা একটু ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে 1/√π z/a0, তার পাওয়ার হচ্ছে তোমার 3/2 e⁻⁻⁻⁻⁴ আচ্ছা এখানে বলে নি a0টা যে বোর রেডিয়াস, হ্যাঁ তার এক্সপ্রেশন আমি অলরেডি বলে দিয়েছি একবার, এটা বোর রেডিয়াস। আর এন এর ভ্যালু 2 যদি হয় তাহলে এল এর ভ্যালু দুটো হতে পারে, 0 হতে পারে আর 1 হতে পারে। আচ্ছা এল এর ভ্যালু 0 হলে এম এল এর ভ্যালু 0, তখন যে অরবিটালটা সাই 2 0 0 সেটাকে সাই তুমি 2s বলছো। আর এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এল এর ভ্যালু, এবারে হচ্ছে কথা এম এল এর ভ্যালু তোমার হতে পারে 0 ± 1। আচ্ছা এবারে তুমি একটা হচ্ছে 0 আর ± 1, এবার তার মতো করে কিন্তু আমি এই সাই 2p0, সাই 2p+1, সাই 2p-1 এইটা লিখবো না, তার বদলে আমি লিখবো হচ্ছে সাই 2p(x) বা সাই 2p(z) ধরো প্রথমেরটা হয়তো, হ্যাঁ সাই 2p(x) আর সাই 2p(y), এই অরবিটালগুলো আমি এটা লিখছি। মানে সাই 2p0, সাই 2p+1, সাই 2p-1 কিন্তু এরা নয়। মানে l = 1 হলে এম এল এর ভ্যালু 0 ± 1, 0টা না হয় আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। মানে এটা হয়তো রাদার আরেকটা হয়তো তুমি বলতে পারো যে এম এল এর ভ্যালু 0টা আমি হয়তো একসাথে রেখে দিচ্ছি, কারণ ওটা আমি কিছুই পাল্টাচ্ছি না, কিন্তু এম এল এর ভ্যালু যখন তোমার ±1 হয়ে যাচ্ছে, এই ±1 এর লিনিয়ার কম্বিনেশন নিয়ে নিচ্ছে, নিয়ে সাই 2p(x) আর সাই 2p(y) আমি বানিয়ে নিচ্ছি। আর সাই 2p(z) আর সাই 2p0 তারা বেসিক্যালি একই। সেইটা তোমার দেখতে হয় কিরকম, ও সাই 2s টাও তো লিখিনি, 2s টা হচ্ছে কত কিরকম দেখতে না, 1/4
4 ইন্টু রুট ওভার অফ 2, একটা রুটের ভেতরে একটা পাই রেখে দিচ্ছি একদম, মানে 1/4 রুট ওভার অফ 2 পাই z/a0 টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই, দেখো এখানে 2a0 হয়ে যাবে কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম এনটা 1 থেকে 2 হয়ে গেছে। আচ্ছা সাই টু পি জেড যখন হবে সেটা হচ্ছে এইটা 1/4 রুট 2 পাই, এটা যেমন আছে আছে রইল, z/a0 হোল টু দি পাওয়ার 3/2টা যেমন আছে আমি রেখে দিলাম এটা। আর এইখানে একটা থাকবে zr/a0 একটা থাকলো, এইটা পি অরবিটালটা r/a0 এর সঙ্গে প্রপোর্শনাল হয় তুমি জানো, এটা ই টু দি পাওয়ার মাইনাস zr/2a0 একটা রইল, তার সঙ্গে cos থিটা টার্মটা রইল। আর 2px আর 2py যদি করা যায় তাহলে যেটা দাঁড়াবে কি 1/4 রুট ওভার অফ 2 পাই z/a0 টু দি পাওয়ার 3/2 zr/a0 ই টু দি পাওয়ার মাইনাস zr/2a0, এইটা হচ্ছে cos থিটা cos ফাই, মানে x তো cos থিটা cos ফাই, আর এইটা হয়ে যাচ্ছে 1/4 রুট ওভার অফ 2 পাই z/a0 টু দি পাওয়ার 3/2 zr/a0 হোল টু zr/a0, এটা থাকছে ই টু দি পাওয়ার মাইনাস zr/2a0, আর তার সাথে থেকে যাবে হচ্ছে সাইন থিটা সাইন ফাই এবারে অ্যান্ড সো অন, এবং এইরকম ভাবে তোমার ডি অরবিটাল বা ইত্যাদিগুলো তুমি পরপর করে দেখতে পারবে। আমি যে কতগুলো ফর্ম তোমাকে জাস্ট বললাম আর কি, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা যেটা করলাম যে এই যে অরবিটালগুলোকে নিয়ে আমাকে পরের যার ইন্টারপ্রিটেশনগুলো হবে সেই অরবিটালগুলোকে আমি এটাখানে বোঝার চেষ্টা করেছি আর কি। মানে আগের দিনে আমি সেপারেশন অফ ভেরিয়েবলটা মেইনলি করেছিলাম, তারপরে যেটা উচিত ছিল আমাদের আর কি যে ঠিক ঠিক করে পড়তে হতো। আর সেপারেশন অফ ভেরিয়েবলটা করার সময় আমি কিন্তু অনেক স্টেপ জাম্প করেছি, যেগুলো তোমাদের নিজেদেরকে বাড়ি থেকে একটু করে টোরে নিতে বলেছি আর কি, যে কেমন করে অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট এবং রিলেটিভ কোঅর্ডিনেটে তুমি যেতে পারছো, কেমন করে কার্টিজিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছ আর কি, সেগুলোকে করার দরকার আছে আগে। তার সঙ্গে যে জিনিসগুলো আমি বলছিলাম সেটা হচ্ছে যে তোমার সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক করার পরে রেডিয়াল পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, থিটা পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, ফাই পার্ট অফ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি পেলে, সেটাকে তোমাকে এবার সলভ করতে হবে। সলভ করে হচ্ছে তুমি রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন সলভ করে তুমি কি পাচ্ছ, থিটা পার্ট সলভ করে কি পাচ্ছ, ফাই পার্ট করে কি সলভ করে কি পাচ্ছ। তা তোমার যেটা হচ্ছে রেডিয়াল পার্ট সলভ করে তুমি বেসিক্যালি এনার্জি পাচ্ছ আর রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন পাচ্ছ, এবং সেই এনার্জি নিয়ে যে ডিসকাশনসগুলো আছে সেইগুলো অলরেডি পোর্থিওরিতে করা আছে, কারণ এনার্জি ফর্মটা তোমার এক্স্যাক্টলি একই বেরিয়ে গেছে, সেইটা আর নতুন করে কিছু বলা হচ্ছে না। থিটা পার্টটা সলভ করলে থিটা পার্ট অফ ওয়েভ ফাংশন পাচ্ছ, এবং এখান থেকে যে ওয়েভ ফাংশনটা পেলে তুমি, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে এল স্কয়ার অপারেটর আইগেন ফাংশন হচ্ছে, সেখান থেকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্বন্ধে তুমি কথাবার্তা বলতে পারছো, বা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন তুমি দেখতে পাচ্ছ। আর ফাইবারটাকে তো এক্স্যাক্টলি সলভ করতে তুমি পারছোই, মানে আর পার্ট এবং থিটা পার্ট সলভ করে দিতে পারলে ভালো হতো, কিন্তু বিএসসি লেভেলে সলিউশনগুলো একটু কঠিন লাগবে এবং সেটা তোমার পরীক্ষাতেও কোনো রকমভাবে কাজে লাগবে না, কিন্তু আমরা এমএসসির যখন এই পার্টগুলোকে নিয়ে আলোচনা করবো তখন কিন্তু সলিউশনগুলো করে নেবো, তখন চাইলে তুমি করে নিতে পারো ক্লাসগুলো এটা। আর ফাই পার্টটার এক্সাক্ট সলিউশন করা সম্ভব, সহজ সেটা, সেখান থেকে তুমি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশনটা পাচ্ছ এবং জেড কম্পোনেন্ট অফ ওয়েভ ফাংশনটাকে পাচ্ছ আর কি। আচ্ছা তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা তিনটের গুণ করে তুমি পেয়ে যেতে পারছো। আবার ওভারঅল ওয়েভ ফাংশনটা তুমি যেটা দেখতে পাচ্ছ তারা ইন জেনারেল কমপ্লেক্স, তাকে তুমি রিয়েল কেমন করে বানাবে সেই পার্টটা কিন্তু তুমি আলোচনা করলে। আর যেটা কথা সেটা হচ্ছে যে তোমার তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম এল এসছে, তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স তোমার কাছে পরিষ্কার হয়েছে। আর এই যে এল এবং এম এল তার আরেকটা অ্যাডিশনাল ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে এলটা যেমন এল স্কয়ারের কোয়ান্টাইজেশনটা দেয়, বা এম এলটা যখন এল জেড এর কোয়ান্টাইজেশনটা দেয়, তার সঙ্গে সঙ্গে হচ্ছে শেপ অফ দ্য অরবিটাল বা অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অফ দ্য অরবিটাল, সেইটা কিন্তু তোমার থিটা ফাই অর্থাৎ এল এবং এম এল তারা দুজনে আলটিমেটলি ডিসাইড করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকে মোটামুটি যে বিষয়টা আমরা বলতে চেয়েছি আর কি। নেক্সট দিনে আমরা অ্যাকচুয়ালি এই যে অরবিটাল একটা একটা করে নিয়ে সেই অরবিটাল থেকে আর কি কি করা যেতে পারে, মানে ওয়েভ ফাংশনের প্লট, প্রবাবিলিটি ডেনসিটি প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট, অ্যাঙ্গুলার প্লট, এছাড়া একটা ওয়েভ ফাংশনের ফর্ম দেওয়া থাকলে জাস্ট বেসিক কোয়ান্টাম মেকানিক্স আমরা যেটা শিখেছিলাম আর কি, সেইখান থেকে যদি কোনো একটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, আর এর অ্যাভারেজ ক্যালকুলেট করা, 1/r এর অ্যাভারেজ ক্যালকুলেট করা,
হ্যাঁ, এইসব জিনিসগুলোকে নিয়ে কথাবার্তা বলা, বা মোস্ট প্রবাবল রেডিয়াস যেটাকে বলা হয় আর কি, যে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা নিউক্লিয়াস থেকে কোন দূরত্বে তোমার ম্যাক্সিমাম হচ্ছে আর কি, দেখা বলছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স, এই মোস্ট প্রবাবল ডিস্টেন্স ক্যালকুলেট করা, এই জিনিসগুলো আমরা সুন্দর মেকানিক্যালি করতে পারবো। মানে ব্যাপারটা খুব সহজ, মানে কঠিন মোটেই নয় আর কি। হয়তো ওই অ্যাঙ্গুলার প্লট যখন করবো, অ্যাঙ্গুলার প্লটের যে জায়গাটা পার্টিকুলার পি অরবিটাল এবং ডি অরবিটাল যেগুলো আছে আর কি, সেইগুলো হয়তো তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে। আদারওয়াইজ কিন্তু মানে নেক্সট যে পার্টটা পড়ে আছে সেই পার্টটা একদম ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে তুমি যেটা পড়েছিলে একদম সেই ধরনের জিনিস, এবং সেটা আমার মনে হয় না আমরা মানে বুঝতে খুব একটা অসুবিধা হবে, বা আমাদের মানে কি বলবো কনফিডেন্স আছে যে সেটা বোঝাতে পারবো। শুধুমাত্র ওই অ্যাঙ্গুলার প্লট যেগুলো, অ্যাঙ্গুলার প্লটগুলো যেটা একটা অসুবিধা সেটা হচ্ছে যে আমি তোমার বোর্ডেতে আঁকছি বা যেভাবে পেন টাইপে আঁকছি, এটা 2 ডাইমেনশনাল সারফেস, সেখানে তোমাকে একটা 3 ডাইমেনশনাল ছবি আঁকতে হবে। সেইটা অনেক সময় ভিজুয়ালাইজ করতে একটু অসুবিধা হয়, কিন্তু ওই ভিজুয়ালাইজেশনটা করে ফেলতে পারলে রেস্ট অফ দ্য পার্ট যেটা আমার বাকি পড়ে আছে সেটা কিন্তু কোনো রকমভাবেই কঠিন কিছু নয়। এবং যে পার্টটা বাকি পড়ে আছে সেটা কিন্তু তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পুরোপুরিই করেছিলে। মানে এখন পর্যন্ত কতখানি করলাম সেই পার্টটা হয়তো ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ানো হয় না, একদম সরাসরি অরবিটাল দিয়ে সেখান থেকে তোমাকে কাজ করতে দেয়। আমরা কিন্তু মানে বাকি পার্টটা দেবে ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো পুরোপুরিভাবে করে ফেলতে পারবো। দেখো কারো কিছু বুঝতে অসুবিধা হলো নাকি? যা বলেছি তাতে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো। বলো ছেলেরা। স্যার স্যার ডেরিভেটিভটা যেটা দেখাচ্ছিলেন মানে একদম ফার্স্টের দিকে, ওই যে আর এর যে ইকুয়েশনটা ছিল যেখানে নোডাল প্লেন ক্যালকুলেশন করার ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভটা যে 0 হবে, ওইটা কি স্যার সেই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের যে একটা ইকুয়েশন পড়েছিলাম ওখান থেকে আসবে? আরেকবার বলো ফ্যাক্টোরিয়াল আছে যে, কি বললে বুঝতে পারলাম না, বলো। থার্মোডাইনামিক্সে যে আমরা পড়েছিলাম যে ফ্যাক্টোরিয়াল থাকলে কি করে মানে ক্যালকুলেশন করতে হয়, মানে ডেরিভেটিভ গুলো করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই এতে বলছো মানে চার্লিং অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে বলছো? হ্যাঁ 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 না এখানে আসলে তোমার লাগবে না এটা, মানে ওই যে ওই যে ফর্মে তোমার যখন এই যে বলছো দেখো জিনিসটা, এটা তোমার মানে এই যে মানে কোনটা বলছো বলো তো, এই যে এইটা তো এখানে বলছো তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, মানে এখানে তোমার কি অসুবিধা হচ্ছে বলো তো, এখানে কোথায় ডেরিভেটিভ করতে হচ্ছে ফ্যাক্টরিয়াল কোয়ান্টিটি? এখানে তো ফ্যাক্টরিয়াল কোয়ান্টিটি কোথাও কোনো ডেরিভেটিভ করতে হচ্ছে না বাবা। ফ্যাক্টরিয়াল তো নর্মালাইজেশন কনস্ট্যান্ট হিসেবে বাইরে আছে। হ্যাঁ, স্ফেরিক্যাল হারমোনিক্স একটা ডেরিভেটিভ ছিল, কিন্তু সেইখানে তো তোমার ভেতরে কোনো ফ্যাক্টরিয়াল নেই। যে এখানে যে ডেরিভেটিভটা আছে এটা তো এর ভেতরে তো কোনো ফ্যাক্টরিয়াল নেই। ফ্যাক্টরিয়াল তোমার নর্মালাইজেশন কনস্ট্যান্ট হিসেবে বাইরে আছে। এই যে পি এল এম কস থিটা এর ভেতরে কিন্তু কোনো ফ্যাক্টরিয়াল নেই। আচ্ছা আচ্ছা স্যার বুঝে গেছি। ঠিক আছে,